তার আগে পার্টিসিপেন্টদের একটু মিউট করি। মিউট অল। স্ক্রিনটা আমি শেয়ার করছি, আপনারা দেখলে আমাকে বলবেন। স্যার আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। ফ্যান্টাস্টিক। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে ছিলাম কোথায়? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। একটু জাস্ট লাস্ট ক্লাসটা একটু টাচ করে আসি যে আমাদের লাস্ট ক্লাসে আমরা প্রোফর্মা লেআউট ওই এক্সাম্পল 5টা করেছিলাম। আচ্ছা, আপনারা কি প্র্যাকটিস করছেন বাসায়? অন্তত আমাকে দুই একজন বলেন যে স্যার প্র্যাকটিস করছে, তাহলে আমি খুশি হব, আসলে খুশি হব। জি স্যার, করছি স্যার। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন, একটু রিভিউ করে দেবেন, তাদের আমি শিওর তাদের আর কোনো ঝামেলা হবে না এই সাবজেক্টের মধ্যে। তারা রিয়েলি প্রিপারেশনটা হয়ে যাবে এখানে। আচ্ছা, তারপর আমরা এখানে যে আমরা কি করেছিলাম, এটাতে কি ছিল? ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা ওয়ার্কিং ক্যাপিটালে কিভাবে মানে অ্যাকাউন্ট ফর করতে হয়, তারপরে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এগুলো নিয়ে, এবং ট্যাক্স টাইমিংটা কি সেগুলো আলোচনা করেছিলাম গত ক্লাসে। এরপরে আমরা যে এনপিভি উইথ ট্যাক্স, নেট প্রেজেন্ট ভ্যালু উইথ ট্যাক্স, ওটাই আমরা একটা অঙ্ক করেছি 5 নম্বরটা, খুব ভালো ছিল অঙ্কটা। দেন ক্যাশ ফ্লো, আমাদের ইনফ্লেশন নিয়ে আমরা আজকে আলোচনা করবো, তাই তো? আজকে আমাদের আলোচনা ইনফ্লেশন নিয়ে। ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলেছি আমরা। ওয়ার্কিং ক্যাপিটালটাও খুব ইম্পর্টেন্ট ছিল, কিভাবে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল প্রথমে ইনিশিয়ালি ফার্স্ট ইয়ারে ঢুকবে এবং লাস্ট ইয়ারে সেটা কিভাবে রিডিউস করে দেবো এবং ওটাতে কিভাবে আমরা অ্যাকাউন্ট ফর্ম করবো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এবার আজকে হচ্ছে আমাদের ইম্প্যাক্ট অন ইনফ্লেশন অন ক্যাশ ফ্লো। এখন ইনফ্লেশন তো আমাদের হয়ে যায় না, আমাদের প্রত্যেক বছরই ইনফ্লেশন হয়। তো ইনফ্লেশনের একটা আমরা ইম্প্যাক্টটা কিভাবে দিব? হ্যাঁ, তো সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে adjust the cash flow or adjust the cost of capital. মানে if an exam question involves inflation, then we normally have to either adjust the cash flow or adjust the cost of capital. হয় আমরা ক্যাশ ফ্লোটাকে অ্যাডজাস্ট করব ইনফ্লেশন দিয়ে গুণ করে করে, অথবা কস্ট অফ ক্যাপিটাল থেকে আমরা ইনফ্লেশনের ইফেক্ট দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। যে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করলে আমাদের হয়ে যাবে। Where cash flows have not been increased for accepted inflation, they are known as current cash flows or real cash flow. Cash flow যদি আমরা ইনক্রিজ না করি, ইনফ্লেশন রেট দিয়ে যদি ইনক্রিজ না করি, তাহলে ওটাকে বলা হয় কারেন্ট ক্যাশ ফ্লো বা রিয়েল ক্যাশ ফ্লো। তো আর যেখানে আমরা where cash flows have been increased to take account of expected inflation, they are known as money cash flow. যদি আমরা ইনক্রিজ করে দিই ক্যাশ ফ্লোটাকে, যদি আমরা ইনফ্লেশন এফেক্ট দিয়ে যদি বাড়ায় দিই, ইনফ্লেটেড করে দিই, তাহলে সেটাকে বলা হয় মানি ক্যাশ ফ্লো। তাহলে দুটো জিনিস, একটা রিয়েল ক্যাশ ফ্লো, একটা হচ্ছে মানি ক্যাশ ফ্লো। আচ্ছা, তো এখানে এক্সাম্পল বলেছিলাম যে you can assume that the cash flows you are given in the exam are the money cash flows unless told otherwise. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখেন। আপনি মনে করতে পারেন যদি ক্যাশ ফ্লোস you are given in the exam are the money cash flows unless told otherwise. Unless told otherwise মানে কিছু কোশ্চেনে কিছু বলেন, কোশ্চেনে বলেন না যে এটাকে রিয়েল ক্যাশ ফ্লো নাকি মানি ক্যাশ ফ্লো। যদি এরকম অবস্থা থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটাকে মানি ক্যাশ ফ্লো হিসেবে। এই হচ্ছে কথা, সেটাকে মনে রাখবেন। এক্সাম্পল বলেছিলাম যে একটা যে ক্যাশ ফ্লোস আর ইন কারেন্ট টার্মস, ইউ উইল জেনারেলি নিড টু পুট দিস মানি টার্মস বিফোর ইউ ক্যান ডিসকাউন্ট দেম। ফর এক্সাম্পল, ইফ দ্য কোয়েশ্চেন টেলস ইউ দ্যাট সেলস ফর দ্য নেক্সট 3 years are £100 in current terms. আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসের শেষের দিকে এই 5 মিনিটের মতো 6 মিনিটের মতো এইগুলা আলোচনা করেছি। তবুও আমি আজকে রিভিউ করে গেলে আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে ভালো হবে। তো আবার রিভিউ করছি তাই। For example, if the question tells you that the sales for the next 3 years are £100 in current terms, কথা যদি লেখা থাকে, but they are expected to inflate by 10%, তাহলে 100 টার্ম যদি কারেন্ট টার্মস বলা থাকে তাহলে কি হবে, এবং but they are expected to inflate by 10%, then what he actually means that the sales will be year 1 এ গিয়ে 110 হবে। কেন বলেন তো স্যার? কারেন্ট টার্মস থেকেই তো মনে হয় বোঝা যাচ্ছে যে আমার কারেন্ট ইয়ার থেকে ইনফ্লেশনটা ধরা হবে।
কারেন্ট টার্মসটা হচ্ছে কি এখানে না বলা হচ্ছে যে আপনার যদি বলা থাকে কারেন্ট টার্মস, তার মানে আপনার জিরো, এই যে $100 যেটা বলছে, 100 পাউন্ড যেটা বলছে, সেটা আপনার 0 ইয়ারে, এটা বুঝতে হবে আপনাকে। যে 100 যেটা আছে 100 পাউন্ড ইন কারেন্ট টার্মস মানে এটা 0 ইয়ারে, কারণ ইনফ্লেশনটা কখন হবে, বাট আর যদি বলা থাকে বাট আর এক্সপেক্টেড টু ইনফ্লেট বাই 10%, তার মানে ইয়ার 1 থেকে এটা 10% ইনফ্লেট করবে। তো সেখানে 100 পাউন্ড ইনটু 1.1 সমান 110। আবার সেকেন্ড তারপরে বছরে আবার 110 ইনটু 1.1, 1.1 কেন দিলাম, কারণ 10% ইনফ্লেশন মানে 0.1 ইনফ্লেশন, প্রত্যেক বছর 10% ইনফ্লেশন হবে। তাহলে ইয়ার 1 এ গিয়ে হচ্ছে আমার 100 ইনটু 1.1 110, তারপরে বছরে 110 ইনটু 1.1 121, তারপরে বছর ইনটু 121 ইনটু 1.1 সমান 131.1। These are cash flows in money terms. তার মানে কারেন্ট টার্মস থেকে আমি মানি টার্মসে ট্রান্সফার করলাম ইনফ্লেশনের ইফেক্ট দিয়ে 10%। আবার যদি মেক শিওর ইউ রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, আপনি কিন্তু কোয়েশ্চেনটা বারে বলছে মেক শিওর ইউ রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। Sometimes you will be given the cash flows in year 1 terms. এই যে কথাটা খেয়াল রাখেন, এখানে বলছে cash flows in year 1 terms, cash flows in year 1 terms বলতেছে। বা এখানে যদি বলতো 0 টার্ম, যদি বলতো ক্যাশ ফ্লোস ইন জিরো টাইম, তাহলে কিন্তু আমার ওই কারেন্ট টাইমসই বোঝা যাচ্ছে। আর এখানে যদি আপনি ইনফ্লেশন করা থাকে তাহলে বলা যাচ্ছে যে ক্যাশ ফ্লোস ইন ইয়ার 1 টাইম, মানে আমার 1 বছরের থেকে ক্যাশ ফ্লোটা শুরু হচ্ছে, তারপর থেকে আমি ইনফ্লেশন করবো। যেমন মনে করেন ফর এক্সাম্পল, ইফ দ্য কোয়েশ্চেন সেজ দ্যাট সেলস উইল বি 100 পাউন্ড ইন দ্য ফার্স্ট ইয়ার, বাট দেন গোয়িং টু ইনফ্লেট বাই 10% ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। 3 বছরের জিনিস, 3 বছরের ইনফ্লেশন আমার ক্যাশ ফ্লো বলতে সেলস উইল বি 100 পাউন্ড ইন দ্য ফার্স্ট ইয়ার, 0 ইয়ারে বলতেছে না, বা কারেন্ট টার্মসে বলতেছে না। তার মানে আমি 1 বছর, প্রথম বছরের থেকে প্রথম বছরটা 100 ধরবো, সেকেন্ড ইয়ারে ধরবো 110, থার্ড ইয়ারে ধরবো 110 এর আবার 1.1 121। তাহলে পার্থক্যটা কি? এখানে আমি 0 ইয়ার থেকে, এখানে যে 100 পাউন্ড যেটা বলছি সেটা 0 ইয়ারের টার্মসে বলা আছে, তার মানে আমার ফার্স্ট ইয়ার থেকে এটা ইনফ্লেশনটা আমি ইফেক্ট দিয়ে দিব। আর এখানে বলতেছে আমার 0 ইয়ার না, আমার ফার্স্ট ইয়ার থেকে এটা $100 হবে। এই যে পার্থক্যটা, এটা আপনাদেরকে কেয়ারফুলি বুঝতে হবে। আমি কথাটা বুঝতে পারছি কিনা বলেন? স্যার এটা কি বিগিনিং অফ দ্য মান্থ, ক্লোজিং অফ দ্য মান্থ এটা হবে না স্যার? না, বিগিনিং আর ক্লোজিং কোনো কথা নাই। আমরা যে বিগিনিং মনে করি তাহলে স্যার 0 হবে স্যার, ইনফ্লোটা 0 স্যার। আর যে ক্লোজিং মনে করি মাস শেষে, তাহলে আমরা মনে করব এটা 1 স্যার। না মাসের কাজ শেষ না, এটা হচ্ছে বছরের হিসাব। ইনফ্লেশনটা বছরে ধরি আমরা। হ্যাঁ, এখানে এক্ষেত্রে আমি বছরের কথা বলছি, এখানে বইতে যা লেখা আছে বছরের কথা, মাসের বিষয় না। ইনফ্লেশন তো আপনার ইয়ারলি ক্যালকুলেট করে ইনফ্লেশন করা হয়। কখন বুঝছো স্যার 0 আর 1 কখন বুঝছো স্যার? এই সেটাই এখানে বলা আছে, সেটাই বলা আছে যে এখানে আপনি যদি বলা হয়, যদি আবার দেখেন, আবার পড়তেছে, ফর এক্সাম্পল ইফ দ্য কোয়েশ্চেন টেলস ইউ দ্যাট সেলস ফর দ্য নেক্সট 3 ইয়ার্স আর 100 পাউন্ড ইন কারেন্ট টার্মস, বাট are expected to inflate by 10%. 100 পাউন্ড এর কারেন্ট টার্মস মানে হচ্ছে 0 ইয়ারের কথা বলতেছে এখানে, এবং but expected to inflate by 10% পরবর্তী 3 বছরে ওই 0 মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 10% করে ইনফ্লেশন এফেক্ট দিয়ে আপনি ক্যালকুলেশনটা করবেন, এই কথাটা মিন করতেছে। আবার আরেকটা জিনিস হচ্ছে এখানে বলতেছে, সেকেন্ড এক্সাম্পলটা বলতেছে যে sometimes you will be given the cash flows in year 1 terms, year 1 terms, year 1 যদি বলা থাকে তাহলে বুঝতে হবে যে আমার প্রথম বছরের যে ক্যাশ ফ্লোটা বলছে ওখানে ইনফ্লেশন এফেক্টটা দেওয়া নাই আমার, তাহলে প্রথম বছরটা আমি যা কোশ্চেনটা তাই ধরবো, সেকেন্ড ইয়ার থেকে আমি ইনফ্লেশনটা করবো। এই হচ্ছে বিষয়। ফর এক্সাম্পল বলছে ইন দ্য কোয়েশ্চেন, ইফ দ্য কোয়েশ্চেন সেজ সেলস উইল বি 100 পাউন্ড ইন দ্য ফার্স্ট ইয়ার, বাট আর দেন গোয়িং টু ইনফ্লেট বাই 10% ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। তাহলে আপনি কোশ্চেনটা ভালো মতো রিড করে, কেয়ারফুলি রিড করে আপনি বুঝে নেবেন যে আপনার ইনফ্লেশন এফেক্টটা আপনি কোন বছর থেকে দিবেন। ঠিক আছে? এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি স্যার। সো লেটস একটু দেখি তাহলে এই জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, কারণ এই এফেক্টটা এই কোশ্চেনের মধ্যে, কোশ্চেনটা আমি এগুলো আলোচনা বেশি করে করছি। কোশ্চেনটা আমরা যদি বুঝতে পারি তাহলে তো কম্পিটিশন আমাদের জন্য কোনো সমস্যা না ইনশাআল্লাহ। কম্পিটিশনাল এখানে প্রবলেম তো বেশি না, এখানে যে কনসেপচুয়াল প্রবলেম গুলো যেন আমি প্রশ্নটা বুঝে যেন ঠিক মতো সঠিকভাবে আনসারটা করতে পারি, ওই জন্য বেশি এগুলো আলোচনা করতে চাই।
তাহলে মেথডস অফ ইনফ্লেশন, ডিলিং ইনফ্লেশন কিরকম? দুই রকম ভাবে করা যায়। একটা হচ্ছে রিয়েল মেথড, একটা হচ্ছে মানি মেথড। রিয়েল মেথড হচ্ছে do not inflate cash flows, leave them in real terms, in that is in today's term বা today's prices. ওটা হচ্ছে আমি ইনফ্লেট করলাম না, কেন আবার ইনফ্লেট না করে সেটাই করলাম ডিসকাউন্ট ইউজিং দ্য রিয়েল রেট। রিয়েল রেট মানে আমি ডিসকাউন্ট রেটটাকে আমি ইনফ্লেশন এফেক্ট দিয়ে ডিসকাউন্ট রেটটাকে ই করে ফেললাম, আপনার অ্যাডজাস্টমেন্ট করলাম। এটা একটা মেথড যে আমি ক্যাশ ফ্লোকে ইনফ্লেট না করে ডিসকাউন্ট রেটটাকে ইনফ্লেট করে দিয়ে আমি রেজাল্ট করলাম। অথবা সেকেন্ড মেথড থেকে মানি মেথড হচ্ছে ইনফ্লেট করে আমি প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে ইনফ্লেট করে দিলাম। ক্যাশ ইনফ্লো আউটফ্লো, প্রত্যেকটা ক্যাশ ফ্লো ইনফ্লো আউটফ্লোর জন্য যেই আমার মনে করেন বিভিন্ন ক্যাশ ফ্লোর জন্য বিভিন্ন ধরনের ইনফ্লেশন রেট দেওয়া থাকতে পারে। যেমন বলা থাকতে পারে সেলস এর ইনফ্লেশন হবে 1% করে, হ্যাঁ, তারপরে বলা থাকতে পারে ভ্যারিয়েবল কস্ট ইনফ্লেশন হবে 1% করে, এরকম বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া থাকতে। যদি স্পেসিফিক বলা থাকে তাহলে তো আমাকে মানি টার্মে আনাটাই হচ্ছে আমার জন্য বেটার। আমি ডিসকাউন্ট রেট এতগুলো চেঞ্জ করতে পারবো না, তখন আমাকে মানি টার্মে আনতে হবে। মানি টার্মে আমি ক্যাশ ফ্লো গুলোকে আমি ইনফ্লেশন এফেক্ট দিয়ে মানি টার্মে নিয়ে আসবো। তখন বলা হয় ইনফ্লেট ইচ ক্যাশ ফ্লো বাই ইটস স্পেসিফিক ইনফ্লেশন রেট, দ্যাট ইজ কনভার্ট ইট টু এ মানি ফ্লো। তাহলে আমি মানি টার্মে আনলাম, তারপর আমি ইউজিং দ্য ডিসকাউন্ট রেট মানি রেট। মানি রেট মানে আমার অরিজিনাল যে রেটটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটা হচ্ছে মানি রেট। মানি রেট হচ্ছে কি যেই রেটের মধ্যে আমার ইনফ্লেশন এফেক্ট ডিসকাউন্ট রেটের মধ্যে আমি ইনফ্লেশন এফেক্ট দিই নাই, ওটা হচ্ছে মানি রেট বলে। আর রিয়েল রেট হচ্ছে আমি ইনফ্লেশন দিয়ে যদি আমি ডিসকাউন্ট রেটটাকে যদি আবার অ্যাডজাস্ট করি ওটাকে বলে রিয়েল রেট। আর যদি আমি ডিসকাউন্ট রেটটাকে যদি ইনফ্লেশন দিয়ে এফেক্ট দিয়ে যদি অ্যাডজাস্টমেন্ট না করি সেটাকে বলে মানি রেট। তো দুইটা রেজাল্ট তাহলে সেম হবে, সেম রেজাল্ট আসবে। সো এটা দুইভাবে করা যায়। তো রিয়েল রেটের একটা ফর্মুলাও দিছে, ইফ মানি ইজ ইনভেস্টেড ইন অ্যান অ্যাকাউন্ট it will earn interest. However, inflation will have the effect of reducing the value of the return. By deflating the future cash money, we can find the real return from the investment. That is the return at today's price. Inflation effect দিয়ে করতে পারি deflating করে। কিভাবে করব deflating করে? To find the real rate of return, we can use the following formula. The 1 plus R is equal to 1 plus M divided by 1 plus I. এখানে R মানে হচ্ছে রিয়েল রেট, তাহলে 1 plus রিয়েল রেট সমান 1 plus মানি রেট প্লাস 1 plus ইনফ্লেশন ভাগ করে দিলে 1 plus মানি রেট ভাগ 1 plus ইনফ্লেশন রেট। যেমন here R is the real rate of return, যে 1 plus R real rate of return মানে 1 plus real rate of return সমান M মানে M is the money cost of capital. This is the company's nominal cost or capital, cost of capital যেটা আমাদের দেওয়া থাকে, মানি ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই আমরা ইনফ্লেশন এফেক্ট দিয়ে ভাগ করলাম, আই হচ্ছে as the inflation rate of inflation। এই ফর্মুলা ফেললে আমরা ওই কস্ট অফ ক্যাপিটালকে যেটাকে আমরা মানি রিয়েল রেটে আনবো বলছিলাম, এখানে রিয়েল রেটে ডিসকাউন্টিং ইউজিং দ্য রিয়েল রেট, এই মানি রেট থেকে রিয়েল রেটে আনার ফর্মুলা হচ্ছে এটা 1 plus R মানে 1 plus রিয়েল রেট ইকুয়াল টু 1 plus money rate divided by 1 plus inflation rate। একটা ইলাস্ট্রেশনের মধ্যে ইজি হবে, যেমন কি বলতেছে 1000 pound is invested in an account that pays 10% interest per annum. Inflation is currently 7% per annum. Calculate the real rate of return on the investment. তাহলে আমি রিয়েল রেট অফ রিটার্ন টা বের করতে বলছি। কিভাবে করব? তাহলে ফর্মুলা ফেলে দেব। After 1 year, 1000 will be compounded up to 1000 into 1.1 সমান 1100. Now deflate this figure to find the real return on the investment. 1100 যোগ 1100 ভাগ 1.07 সমান 1.028. Therefore, 100,000 has increased by 2.8% in real terms. Money terms কত ছিল এখানে 10%, ইনফ্লেশন ছিল আমার 7%। ডিসকাউন্ট যদি আমি এখন মানি রেটটাকে যদি আমি রিয়েল রেটে আনি তাহলে অ্যাডজাস্টমেন্ট করার পরে 2.8% হয়। ফর্মুলাতে ফেলেও এটা ইজিলি করা যায়, ফর্মুলাটাই পরে আরো ইজি হবে বুঝতে। ইট ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ফর্মুলা অ্যাজ ফলোস 1 plus R equal to 1 plus M divided by 1 plus I। এই ফর্মুলা ফেলে দিছে 1 plus R সমান 1 plus 0.1টা কি মানি রেটটা, হ্যাঁ, এই যে মানি রেট 10% আমাদের কস্ট অফ ক্যাপিটাল বলে দিছিল 1 plus R 1 plus M
তাহলে 1 plus 0.1 divided by 1 plus inflation রেটটা হচ্ছে 0.07 মানে 7%, তাহলে 1 তাহলে কত হয় ভাগ করলে এই যে 2.8% হয়। 1.08 তার ইকুয়েশনে ফিরে অ্যালজেব্রিক ইকুয়েশনে ফেলে ফর্মুলা করে 2.8% হচ্ছে রিয়েল রেট। তো সুতরাং এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, প্রয়োজনে আমরা মানি রেট থেকে কিভাবে রিয়েল রেটে কনভার্ট করতে পারি, সেই ডিসকাউন্ট রেটটাকে সেভাবে ফর্মুলা এই যাওয়া আমাদের মাথায় রাখতে হবে। ইউজিং দ্য রিয়েল রেট আচ্ছা গেল এটা। Although it is theoretically possible to use the real method in questions in converting text, it is extremely complex. It is therefore much safer, easier to use the money rate method in all questions where tax is taken into account. যখন ইনফ্লেশনের বিভিন্ন রকম রেট দেওয়া থাকে তখন মানি রেটটাই বেটার, আর যদি অ্যানুইটি থাকে তাহলে হয়তো আপনার জন্য এই ডাইরেক্ট মেথডটা পসিবল, যে একটা রেট দিয়ে করে ফেলবেন, রিয়েল রেটে এনে রিয়েল রেট দিয়ে করে ফেলবেন। ওকে, এক্সাম্পল 6টা দেখি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। স্টর্ম লিমিটেড, শুনতে পাচ্ছেন আপনারা? আমি কি আছি আপনাদের সঙ্গে? একটু আওয়াজ দেন। জি স্যার আছেন। Storm Limited is evaluating project X, which requires an initial investment of $50,000, 50,000 pound. Expected net cash flows are 20,000 pound per annum for 4 years at today's price. Today's price বলে দিচ্ছে কিন্তু বুঝছেন তো? Today's price মানে কি? Today's price মানে কি? কারেন্ট প্রাইস স্যার। কারেন্ট প্রাইস না, এটা কি এই প্রশ্নের মধ্যে এগুলোই আপনি একটু দেখবেন, টুডেস প্রাইসে নাকি ইয়ার 1 প্রাইসে নাকি কোন ইয়ারের প্রাইস দেওয়া আছে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কোশ্চেন রিড করার সময় কিন্তু এগুলো খেয়াল করবেন আপনারা। ওকে, তাহলে ইনশাআল্লাহ ঝামেলা থাকবে না। তাহলে বলছে এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস আর 20,000 pound per annum for 4 years at টুডেস প্রাইস। আমি আবার রিপিট করছি, বলছে টুডেস প্রাইস, এই কথাটা খেয়াল রাখবেন। টুডেস প্রাইস নাকি ইয়ার 1 প্রাইস বা ইয়া অন্য এরকম ভাবে বলা থাকবে, কিছু বলা থাকবে এখানে। তাহলে however these are expected to rise by 5.5% per annum because of inflation. তাহলে ইনফ্লেশন বলে দিয়েছে 5.5% বাড়বে। The firm's cost of capital is 15%. Cost of capital বলে দিয়েছে 15%। তাহলে এবার কি? Calculate net present value by discounted money cash flow অথবা B discounting real cash flow. নেট প্রেজেন্ট ভ্যালু বের করেন এবার ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো। ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো ইজ ভেরি ইজি, আপনারা জানেন সেটা কিভাবে করবেন। এখন মানি ক্যাশ ফ্লো যদি হয় তাহলে আমার যে মানিগুলো আছে ইনফ্লোকে আমি কি করব, মানি মেথড যদি যাই আমি ক্যাশ ফ্লোকে ইনফ্লেশন দিয়ে আমি গুণ করে করে ইনফ্লেটেড করে দেবো, আর কস্ট অফ ক্যাপিটাল যেটা আছে সেটা ডিসকাউন্টটা সেটা ঠিক থাকবে, সেটা দিয়ে আমি ডিসকাউন্টিং করব। মানি মেথড যদি হয় এই যে আমরা কি বলছিলাম এখানে ডায়াগ্রাম যেটা বলছিলাম সেটা বলি আবার। টু মেথডে ইনফ্লেশন ডিল করা যায়, মেথডস অফ ডিলিং উইথ ইনফ্লেশন, দুইটা মেথড, একটা রিয়েল মেথড একটা হচ্ছে মানি মেথড। রিয়েল মেথডে কি করব, উই ডু নট ইনফ্লেট দ্য ক্যাশ ফ্লোস, লিভ দ্যাম ইন রিয়েল টার্মস দ্যাট ইজ ইন টুডেস প্রাইস। তারপরে হচ্ছে ওটাকে ডিসকাউন্ট করবো কি দিয়ে, ডিসকাউন্ট ইউজিং দ্য রিয়েল রেট। রিয়েল রেটটা কিভাবে করবো, যে আমরা ফর্মুলা যেটা শিখলাম একটু আগে, ডিসকাউন্ট রেটটাকে ওর করে আমি ওটা গুণ করবো। এটা একটা মেথড। আর হচ্ছে মানি মেথড। মানি মেথড কি, ইনফ্লেট ইচ ক্যাশ ফ্লো বাই ইটস স্পেসিফিক ইনফ্লেশন রেট দ্যাট ইজ কনভার্টেড টু এ মানি ফ্লো, ঠিক আছে। এবং ওটাকে গুণ করবো কি দিয়ে, ডিসকাউন্টিং ইউজিং দ্য মানি রেট, মানে অরিজিনাল যে রেটটা সেটাই মানি রেট। তাহলে আসেন, তাহলে এখন আপনারা এখানে প্রথমে আমি কি করবো, ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো। মানি ক্যাশ ফ্লো মানে হচ্ছে কি, আমার ক্যাশ ফ্লোকে আগে মানি টার্মসে আনেন ইনফ্লেশন দিয়ে গুণ করে। তো আমার এখানে আমার প্রথম বছরে আউটলে হচ্ছে 50,000, এটা কি কোনো ইনফ্লেশন এফেক্ট দিতে হবে? স্টর্ম লিমিটেড ইভ্যালুয়েটিং এক্স প্রজেক্ট which requires an initial investment of $50,000, এটা কি কোনো ইনফ্লেশন দেওয়ার দরকার আছে? দরকার নেই, গেল, এটা কোনো ঝামেলা নেই। এবার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস আর 20,000 per annum for 4 years at today's price। হ্যাঁ, তাহলে এটাকে মানি যদি ইনফ্লেশন এফেক্ট দিয়ে আনি 20,000কে এবার আনেন, প্রত্যেক বছর আনেন, ফার্স্ট ইয়ারে কত হবে? স্যার ইনফ্লেশনে আসে 1,100 অর্থাৎ 21,100। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আরো ইজি শর্টকাটে করার কথা নিয়ম আছে না ক্যালকুলেটরে, কিভাবে করেন ওগুলা? স্যার যে 20,000 এর পার্সেন্টেজ করলেই স্যার বের হয়ে গেল। হ্যাঁ, আমি যেভাবে করি আর কি শর্টকাটে, আমি ক্যালকুলেটরে করি কি 1.055
তারপরে ইনটু ইনটু দুইবার ইনটু টিপ দিই, বুঝছেন? এটা একটু শর্টকাট নিয়মে করি, আপনারা হয়তো অনেকে জানবেন নিশ্চয়ই, তবুও আমি যারা জানেন না তারা একটু শিখে নিতে পারেন, জিনিসটা খুব কাজে আসবে, খুব শর্টলি এটা বের করা যায়। আপনারা করেন আমার সাথে 1.055 দুইবার ইনটু ইনটু ইনটু, তা 20,000 দেন, 20,000 দিলেন একবার, দিলে কত আসে? ইকুয়াল টু 21,100। তাহলে ফার্স্ট ইয়ারে 21,100, সেকেন্ড ইয়ারে আবার শুধু ইকুয়াল টু দিলে হবে। সেকেন্ড ইয়ারে কত আসবে? শুধু ইকুয়াল টু দেন 22,261। থার্ড ইয়ারে আবার শুধু ইকুয়াল টু দিলে হবে, একবার দিলে হবে 23,485। ফোর্থ ইয়ারে কত? শুধু ইকুয়াল টু দিলে হবে 24,776। আমি কি আপনাকে এটা বোঝাতে পারছি কিনা আমি নট শিওর, আপনারা কি এটা বুঝতে পারছেন? শর্টে কিভাবে করবেন, টাইম তো সেভ হয়, জি স্যার, টাইমটা সেভ হয়। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জানেন আমার সঙ্গে মানে তারপরে অনেকে হয়তো বা অনেকের প্র্যাকটিসের দাম থাকতে পারে, তারপর বলে দিলাম। তাহলে কিভাবে করবো আমরা? বুঝতে পারিনি স্যার, আরেকবার একটু বলবেন। হ্যাঁ 20,000 ইন্টু 1.05। না, প্রথমে আপনি যে মানে এটা দিবেন, মানে ইন্টারেস্ট রেটটাকে ডিফারেন্ট 1.055 দিবেন। 1.055। হ্যাঁ, তারপর ইনটু ইনটু দুইবার ইনটু দেন, দুইবার গুণ চিহ্নটা দুইবার টিপ দেন ক্যালকুলেটরে, ইনটু দিলাম, দিয়ে এবার দেন 20,000 দিলাম, তো এরর দেখাইছে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা হবে না, ক্যালকুলেটরে হবে না, এরর আসবে, সিনট্যাক্স স্যার এটা এরর আসে স্যার। স্যার ইনটু একবার দিলেই 21,100 আসে। সায়েন্টিফিক ক্যালকুলেটর হবে না, এটা অবশ্য কে বলছেন? তমা বাগচি বলছেন? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমি আমারটা সায়েন্টিফিক ক্যালকুলেটর না, আমারটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্যালকুলেটর। এটা দিয়ে ট্রাই করলে কিন্তু আমি পাই এটা। স্যার সায়েন্টিফিক জি স্যার, ওটাতে সম্ভব, কিন্তু সায়েন্টিফিকে হবে না স্যার, একবার দিলে চলে ইনটু স্যার সায়েন্টিফিক। ওকে, আচ্ছা, এনিওয়েজ আপনারা এটা দিয়ে টাইম নষ্ট না করি, আপনারা হিসাবটা করে ফেলেন। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইয়ারে কত হচ্ছে আমাদের? আমাদের? খুব একটা টাইম যায় না, সমস্যা নাই। ওকে, তাহলে ফার্স্ট ইয়ারে কত হচ্ছে? 21,100, রাইট? হ্যাঁ, তো সেকেন্ড ইয়ারে কত? 21,100, আবার ইনফ্লেশন দেন আবার 21,100 গুণ ইনটু 1.055। স্যার 22,260.5। 61 করেন, 261। জি স্যার। হ্যাঁ, থার্ড ইয়ারে আবার ইনটু 1.055 কত হয়? 23,485। আমি তো করে বলছি। জি স্যার। হ্যাঁ, ফোর্থ ইয়ারে আবার দেন, আগে যেহেতু এটা চলে আসুক, ফোর্থ ইয়ারে কত? আবার ইনটু 1.055। তাহলে আমরা এখন 24,776। তাহলে আমরা স্যার এখানে তো 24,477 ধরলে মনে হয় বেটার হয়, কারণ দশমিকের পর 675 ধরলে অসুবিধা নেই, ধরতে পারেন, অসুবিধা নেই। এখানে আমাদের শুনেন, এখানে অত বেশি জিনিসটা মানে একদম মানে দশমিক হিসাবগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, গট মাই পয়েন্ট? কারণ হচ্ছে এগুলো তো আমাদের ফিউচার একটা জিনিস আমরা এস্টিমেশন করতেছি, সো আমরা ডিসিশন মেক করার জন্য। হ্যাঁ, সো এখানে এই দশমিকের ইচ্ছে এগুলা অসুবিধা নেই। হ্যাঁ, তো 24,776 বই তো দেওয়া আছে, তাই কিন্তু আপনার ইউ ক্যান টেক 24,777, নো প্রবলেম। আচ্ছা, তো ডিসকাউন্ট রেটটা কি ধরবো আমরা? ইয়ার ওয়ানে আপনারা ইয়েতে চলে যান, প্রেজেন্ট ভ্যালু টেবিলে চলে যান, ওখান থেকে 15% ডিসকাউন্ট রেটে আমার 1 2 3 4 বলেন কত? আমিও যাই, প্র্যাকটিসটা করেন। মানে আমরা প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে বলবো, ওই প্র্যাকটিসটা করেন, তাহলে আমাদের মনে থাকবে কথাগুলো। ফার্স্ট ইয়ারে কত? 15% ডিসকাউন্ট। 0.870। সেকেন্ড ইয়ারে কত? 0.769। না, ভুল করছেন। সরি স্যার, একটু চেঞ্জ হয়ে গেছে, 0.756। থার্ড ইয়ারে হবে 0.658। আর স্যার ফোর্থ ইয়ারের জন্য হবে 0.572। হ্যাঁ, ঠিক আছে। বাস, আমরা তো মানি ফ্লোটাকে আনলাম না, আমরা কি করলাম? মানি ফ্লোতে আনলাম, ডিসকাউন্ট রেট নর্মালটা দিয়ে যেটা আছে মানি রেট দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের এবার প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলেন, যা আছে তা আর কি। আমি কি কোশ্চেন চলে যাবো, মানে ইয়ে দেখাবো, স্ক্রিনে কি সলিউশন দেখাবো? 591 minus 468 123। এই যে দেখেন,
আমরা যা মুখে মুখে করলাম তা এবার আমি স্ক্রিনে আনছি। ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো অ্যাট দ্য মানি রেট। মানি রেটে কি করতে আমরা 50,000 টাকা প্রথমে তো কোনো ডিসকাউন্ট নাই 1, 50,000 গেল আউটফ্লো, 21,100 করতে আসলো, 20,000 কে আমরা ইনফ্লেট করলাম 1 ওইটা দিয়ে মানি রেট দিয়ে 1 পয়েন্ট ইনফ্লেশন করলাম না, ইনফ্লেশন হচ্ছে 5.5% ইনফ্লেশন দিয়ে করলাম 21,100। আবার প্রত্যেক বছরকে 1, 2, 3, 4 বছর পর্যন্ত করলাম, যেটা মুখে মুখে করছি আর কি, সেটা লিখে দিয়ে আমাদের এখানে নেট প্রেজেন্ট বিল হচ্ছে 14,811। পারবেন না এটা ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু না কিন্তু, ভেরি ইজি। আচ্ছা, এবার ডিসকাউন্টিং দ্য রিয়েল ক্যাশ ফ্লোস অ্যাট দ্য রিয়েল রেট। তো রিয়েল রেটের জন্য আমরা তাহলে কি করবো, প্রথমে আমরা ওই ইনফ্লেশন রেটটাকে এফেক্ট দিয়ে আমরা ডিসকাউন্ট রেটটাকে আমরা মানি কি বলে রিয়েল রেটে নিয়ে আসতেছি, মানি রেটটাকে রিয়েল রেটে আনবো। তাহলে আমার যদি আমরা ফর্মুলায় ফেলি 1 + r = 1 + m ডিভাইডেড বাই 1 + i, যেটা আমরা ফর্মুলা শিখছি একটু আগে, তার 1 সমান সমান কত, 1 + 0.15 মানে হচ্ছে 15% আমার মানি রেট ডিভাইডেড বাই 1.0055 মানে ইনফ্লেশন রেটটা 5.5% না, তাহলে ইনফ্লেশন 1 + r, তাহলে 1 + r মানে হচ্ছে 1 + 0.055 ভাগ করলে ইকুয়েশন যা আসে 1.099000 মানে হচ্ছে 9% আলটিমেটলি। তাহলে রিয়েল রেটটা কিভাবে করছে, এই ফর্মুলাটা বুঝছেন কিনা, কেউ বুঝেন না এমন কেউ কিছু বলেন, আশা করি সবাই বুঝছেন। বাট এই যে ফর্মুলাতে ফেলে আমরা রিয়েল রেটে বের করলাম, কেন বের করলাম, কিভাবে বের করলাম, আর কি হলো রেজাল্টটা, এটা বুঝেন নাই এমন কেউ আসেন কিনা বলেন। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ সবাই বুঝছেন, তাহলে সবাই বুঝছেন না আশা করি। জি স্যার বুঝতেছি। তাহলে 9% কি রেট, এটা কি রেট বলেন তো, কেউ আমাকে বলেন তো। ইনফ্লেশন রেট, নো, real interest rate. রিয়েল রেট স্যার, Real interest rate. রিয়েল রেট, দ্যাটস দ্য পয়েন্ট, নট ইনফ্লেশন রেট। ইনফ্লেশন রেট কত তাহলে? 0.055 নো, রেট পার্সেন্টেজে বলেন। 5.5%. 5% ইনফ্লেশন রেট। তাহলে 9% আমরা কিভাবে করলাম, কেন আনলাম বলেন না, কেউ একটা বলেন না। ভুল হোক অসুবিধা নেই, এখন তো ভুল হবে, অসুবিধা নেই, ভুল হলেও বলেন। Combined cost of Sir, inflation টা adjustment করেছি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এটাই তো আমাদের উত্তর। ইনফ্লেশনটা আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম। ইনফ্লেশন অ্যাডজাস্ট করে কি বের করলাম? The real interest rate. তাহলে আমার কস্ট অফ ক্যাপিটাল ছিল 15%, ওইটাকে ইনফ্লেশন রেট হিসাব করে আমার কত হয়ে গেল, এখন রিয়েল রেটটা হয়ে গেল, মানি রেট থেকে, মানি রেট ছিল 15%, রিয়েল রেট হয়ে গেল 9%। হ্যাঁ, এটা একটা ছোট হিসাব, এটাকে এভাবে হিসাব করে আমরা এবার আমরা তাহলে আমরা এই ডিসকাউন্ট রেটটাকে চেঞ্জ করবো। এখানে কিন্তু দেখেন আগের অঙ্কে এতে আমরা 50% ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্ট টেবিল থেকে আমরা কিন্তু 50% রেটে কিন্তু ধরছি। এবার আমরা সেই অসুবিধা নাই আমাদের তো। এবার আর ওই যে ইনফ্লো গুলোকেও আমাকে আর মানিটা আমরা আনতে হচ্ছে না, যেহেতু আমি ডিসকাউন্ট রেট দিয়ে গুণ করে ফেলবো। সো দেখেন এখানে কি রেজাল্টটা সেম হচ্ছে। 20,000 আমি একসঙ্গে অ্যানুইটি টেবিল থেকে 9% অ্যানুইটি টেবিল 1 থেকে 4 বছরের চলে যান তো আপনারা অ্যানুইটি টেবিল থেকে 9% 3.240 হয় কিনা একটু চেক করে আমাকে বলেন সবাই। স্যার 239 হয়, এই জন্য 4 ধরছে আর কি। বুঝি না স্যার 3.239 হয়। 239 239 আর 240 কথা তো একই হলো। জি স্যার একই হলো কথা। তো এখানে 24 ধরো অসুবিধা নেই। এখানে আমাদের টেবিলে কি দেওয়া আছে? টেবিলে দেওয়া আছে স্যার 3.2397 দেওয়া আছে। জি স্যার 9% এ না 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 না, কই টেবিলে আপনার? আমি তো টেবিলে 3.240 দেওয়া আছে টেবিলে। স্যার আমার এখানে আমারটা স্যার 3.239 একই স্যার, ওই 9 কে 4 দিয়েছি। 239 দেওয়া আছে না? আচ্ছা, এই স্যার, থাকতে পারে। এক্সপেক্ট করলে স্যার 3.239 আসে, ওটাকে তো স্যার আমরা রাউন্ড করে 3.24 লিখতে পারি স্যার। আমার বই যেটা আমি দেখছি, মানে বর্তমানে যে বইটা পড়াচ্ছে ওই বইয়ের শেষে যেটা আছে আমি ওই টেবিলে দেখতেছি 3.240 আছে। হ্যাঁ জি স্যার, বইয়ে ওইটাই দেওয়া আছে। 3.239 দিয়ে গুণ করলেও কিন্তু আপনার রেজাল্টটা একই রকম আসবে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারছেন, সেটা হচ্ছে মেইন বিষয়, ফোকাসটা সেখানে করি আমরা। তাহলে আমার এখানে 9% ডিসকাউন্ট রেট, এখানে কি হলো, তাহলে আমার ডিসকাউন্ট রেট 20,000 কে আর আমাকে ইনফ্লেট করতে হচ্ছে না বছর বছর। আমি 4 বছরে একটাও একসঙ্গে অ্যানুইটি টেবিল থেকে 3.240 দিয়ে বা 3.290 দিয়ে
239 দিয়ে আমি গুণ করে দিলাম, করে আমি 64 এটা পেয়ে গেলাম, নেট প্রেজেন্ট ভ্যালু 14,800। এখানে 14,811, এখানে 14,800, খুব একটা ডিফারেন্স নাই, অলমোস্ট রেজাল্ট ইজ দ্য সেম। তাহলে কারণ বুঝছি কিভাবে ডিসকাউন্ট মানি ফ্লো, মানি রেট এবং ডিসকাউন্ট রেট কিভাবে কাজ করব, বুঝছি কিনা বলেন একটু প্লিজ। Yes, sir. থ্যাংক ইউ, ভেরি গুড। দাঁড়ান, আমরা অরিজিনাল কত পেজে ছিলাম না? Sir, 557. 557 minus 468, 89 পৃষ্ঠা। হ্যাঁ, চলে আসলাম। তো গেল, তাহলে আমরা এবার ইনফ্লেশনটা বুঝলাম। এবার আসেন স্পেসিফিক এন্ড জেনারেল ইনফ্লেশন রেট। এখন আমরা তো এটা একটা ইনফ্লেশন রেট দিয়ে কথা বলছি না, আবার কোথাও স্পেসিফিক ইনফ্লেশন রেট থাকতে পারে এবং জেনারেল ইনফ্লেশন রেট। জেনারেল ইনফ্লেশন রেট যেটা সর্বক্ষেত্রে যে ইনফ্লেশন রেটটা কার্যকর, সেটা থেকে জেনারেল ইনফ্লেশন রেট সাধারণভাবে আর কি বলে দেয় যে, যেমন বাজেটের মধ্যে যেটা ঘোষণা করে, কালকের বাজেটে দেখছেন 5.3% ইনফ্লেশন রেট বলছে, হ্যাঁ, তো ওইটা থেকে জেনারেল ইনফ্লেশন। আর স্পেসিফিক ইনফ্লেশন রেট কোনটা? স্পেসিফিক ভাবে কোনো স্পেসিফিক ভাবে মানে বলে দিলে যে সেলস এর ইনফ্লেশন রেট হচ্ছে এত, ভ্যারিয়েবল কস্টের ইনফ্লেশন রেট হচ্ছে এত, এই ধরনের আর কি। ম্যাটেরিয়াল ইনফ্লেশন রেট এত, ম্যাটেরিয়াল পারচেজ রেটের। এবার যদি স্পেসিফিক করে বলা যায়, সেটা হচ্ছে স্পেসিফিক ইনফ্লেশন রেট। So the examples given above had all cash flows inflating at the general rate of inflation. In practice, inflation does not affect all costs to the same extent. In some investment appraisal questions, you may be given information on more than one inflation rate. In these situations, you will have information on both specific inflation rates and general inflation rates. Two types of inflation. বলা আছে স্পেসিফিক ইনফ্লেশন রেট আর একটা হচ্ছে জেনারেল ইনফ্লেশন রেট। স্পেসিফিক ইনফ্লেশন রেটটা কি? স্পেসিফিক রেট impacts all the individual cash flow items. Each cash flow is affected by a specific rate. আবার পড়ি কি বলতেছে, মানে প্রত্যেকটা, ওই যে বললাম সেলসের জন্য একটা ইনফ্লেশন রেট, ভ্যারিয়েবল কস্টের জন্য একটা ইনফ্লেশন রেট, এই ধরনের ইনফ্লেশন রেট বিভিন্ন ভ্যারিয়েবলের জন্য বিভিন্ন ধরনের ইনফ্লেশন রেট বলা আছে। ওটাকে হচ্ছে সেজন্য impacts all the individual cash flow items. All the individual cash flow items impact করে, each cash flow is affected by a specific rate. ওটা হচ্ছে স্পেসিফিক ইনফ্লেশন রেট। আর জেনারেলটা হচ্ছে impacts the investors overall required rate of return. ওটা জেনারেলটা যেটা বললাম সেটাই। সেখান থেকে investors in the project need compensation for their lost purchasing power, which relates to their ability to buy a basket of all goods rather than any specific one. General to general, কোনো specific না, generally inflation rate হচ্ছে এত। In situations where you are given a number of specific inflation rates, the real method outlined above cannot be used. বুঝতে পারছেন বিষয়টা? এটা এখানে কি একটা চাবির ছবি দেওয়া আছে। এই চাবির ছবি মানে কি জানেন নাকি? কেউ জানেন? এই চাবির ছবি যেখানে এই বইতে যে চাবির ছবিগুলো আছে, এটার মানে, এটা একটা মানে আছে কিন্তু কেউ বলতে পারবে? থ্যাংক ইউ। কি পয়েন্ট, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। কি পয়েন্ট, এই কি পয়েন্টটা কিন্তু খেয়াল রাখবেন সবসময়, পড়বেন ভালো মতো। এখানে কি পয়েন্টটা কি? ইনস্টিটিউশনস where you are given a number of specific inflation rates, the real method outlined above cannot be used. I mean specific inflation rate দিলে আপনি রিয়েল মেথডে গিয়ে ওই রিয়েল রেট অফ রিটার্ন বাই করে অ্যাকশন করবেন, ওটা করিনি, মানি মেথডে জব করবেন। কেউ কিছু বলছেন মনে হয়, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, কথা ব্রোকেন আসতেছে। আমি কথা আপনার একদম ব্রোকেন আসতেছে, সরি, একদম শুনতে পাচ্ছি না। না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, সরি স্যার। ওনারও এখানে নেটওয়ার্কের সমস্যা মনে হয় স্যার। নেটওয়ার্কের সমস্যা ডেফিনেটলি আসতে পারে। এনিওয়েজ, আপনি ইয়ে করতে পারেন, আপনি চ্যাটিং এ চ্যাট বক্সে মেসেজ দিয়ে রাখেন, আমি পরে দেব ইনশাআল্লাহ। The following gives a useful summary of two approach examination questions. দুই অ্যাপ্রোচের এক্সামিনেশন কোশ্চেন দেওয়া থাকতে পারে। একটা সামারি দিয়ে দিয়েছে, এখানে বলছে when to use the money or real method, কখন করবেন। Is there one rate of inflation
and no tax in the exam in the question. যদি ইনফ্লেশন কি একটা দেওয়া আছে, ইনফ্লেশন রেট কি স্পেসিফিক না একটা দেওয়া আছে, জেনারেল দেওয়া আছে, is there one rate of inflation and no tax in the question? যদি yes হয় তাহলে মানে yes মানে কি একটা রেট এবং কোনো ট্যাক্স নাই, তাহলে আপনি কি করলেন ইন দ্য ইফ দ্য ক্যাশ ফ্লো আর ইন মানি টার্মস মানি মেথডে চলে গেলে ভালো হবে। আর মানি যদি না হতো, যদি ইনফ্লেশন রেট যদি অনেকগুলো দেওয়া থাকে, ইনফ্লেশন রেট যদি অনেক দেওয়া থাকে তাহলে কি হবে, নো ইনফ্লেশন অনেক দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবেন মানি মেথডে যাবেন। ফর এক্সাম্পল ওয়েজেস 3%, ম্যাটেরিয়ালস 4%, জেনারেল ইনফ্লেশন 5%, এরকম যদি দেওয়া থাকে তাহলে মানি মেথডে যেতেই হবে, কোনো উপায় নেই বাবা। ইনফ্লেট ক্যাশ ফ্লোস টু মানি টার্মস, এই আর কি যেটা আমরা একটু আলোচনা করলাম সেই কথাটা। এটা ডায়াগ্রাম করে দেখা যাচ্ছে বোঝাবার জন্য। ইফ এ কোয়েশ্চেন কন্টেন্স বোথ ট্যাক্স এন্ড ইনফ্লেশন, কোনো কোয়েশ্চেন থাকতে হবে ট্যাক্সও আছে ইনফ্লেশন রেটও আছে, ইট ইজ অ্যাডভাইজেবল টু ইউজ দ্য মানি মেথড, তখন মানি মেথডে গেলে ভালো হবে, এই মানি মেথড ওই আর কি। তখন এত যেখানে গ্যাঞ্জাম বেশি সেখানে মানি মেথডে চলে যাবেন, নর্মাল ট্যাক্স নর্মাল ডিসকাউন্ট রেট দিয়ে গুণ করে দেবেন, এই হচ্ছে বিষয়। Money method, do use the real method when cash flows, inflation at different rates, specific rates is extremely complex and would involve a lot of calculations. It is therefore advisable to always use the money method in these situations. This involves inflating the cash flows at their specific inflation rates and discounting using the money rate. Very often the money rate will not be given in the question, but will need to be calculated. This should be done using the real rate and general inflation rate. কথা বুঝতে পারছেন? এই কাজটা কিন্তু আমরা একটু আগে করছি। ওই যে মানি রেট থেকে কিভাবে আপনি রিয়েল রেটে ফর্মুলা দিয়ে করলেন সে কথা বলতেছে এখানে, যে কখনো কখনো বলা যেতে পারে যে মানি ভেরি অফেন দ্য মানি রেট উইল নট বি গিভেন ইন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের মধ্যে মানি রেটটা বলা নাই, বাট উইল নিড টু বি ক্যালকুলেটেড। তখন আপনাকে মানে ক্যালকুলেশন করে বলে দেখাতে হবে যে ওয়ান মানি রেটটা কি। হ্যাঁ, হয়তো মানে কোয়েশ্চেনে হয়তো রিয়েল রেটটা বলা আছে, মানি রেটটা বলা নেই। আপনি কোয়েশ্চেন পরে কিন্তু সেটা আপনাকে আগে আপনি দেখবেন যে রেট অফ ডিসকাউন্ট রেট যেটা বলছে কস্ট অফ ক্যাপিটাল, সেটা কি রিয়েল রেটে বলা আছে নাকি মানি রেটে বলা আছে। হ্যাঁ, সেটা আপনি বুঝে নেবেন। বুঝে নিলে যদি আপনার যেটা যেটা লাগে, যদি মানি রেটে না থাকে তাহলে রিয়েল রেট থেকে মানি রেটে ওটা আবার ট্রান্সফার করে দেবেন, ফর্মুলাটাকে জাস্ট উল্টা দিলেই হয়ে গেল। এরকম একটা অঙ্ক আছে, একটু পরে দেখবেন যে ওখানে আপনারা বুঝে গেছেন জিনিসটা। তাহলে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো? আশা করি নাই। এক্সাম্পলটা করি ইনশাআল্লাহ, একদম আরো ক্লিয়ার হবে। Thunder PLC has just developed a new product to be called the Lightning and is now considering whether to put it into production. The following information is available. Costs incurred to date in the development of Lightning amount to 4,80,000. আমরা প্রশ্ন পড়তে পড়তে প্রশ্নটা বুঝে যাই। Cost incurred to date in the development of Lightning amount to 4,80,000. এটা কি? এটা কিসের কস্ট? Cost incurred to date. The current cost, current. Huh? The current cash flow. Initial investment. ওকে, আপনারা চিন্তা করেন এই প্রশ্নের উত্তর আমি একটু পরে নেব আপনাদের আবার। নাম্বার 2, প্রোডাকশন অফ লাইটনিং will require the purchase of a new machinery at a cost of 24 লক্ষ পাউন্ড বা 2,400,000 পাউন্ড পেয়েবল ইমিডিয়েটলি। তাহলে আমার পারচেজ অফ মেশিনের দাম হচ্ছে 24 লক্ষ, এখন দিতে হবে। এটা কি কস্ট? স্যার এটাই তো ইনিশিয়াল কস্ট হওয়ার কথা। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। পরে আসতেছি আরো। তাহলে 4,80,000 পর্যন্ত কিন্তু আমি এখনো রিয়েল উত্তর পাইনি এখনো। হ্যাঁ, চিন্তা করতে থাকেন। This machinery is specific to the production of lightning and will be obsolete. কোনটা মেশিনারি? এটা 24 লক্ষ। This machinery is specific to the production of lightning and will be obsolete and valueless when production ceases. Production শেষ হয়ে গেলে এই মেশিনের কোনো দামই নেই। The machinery has a production life of 4 years and a production capacity of 30,000 units per annum. তাহলে 4 বছর লাইফ আছে, 4 বছর পরে এই মেশিনটা কোনো কাজ নাই এবং প্রোডাকশন ক্যাপাসিটি 30,000 ইউনিট। Number 3, production cost of lightning at year 1 prices. এই দেখছেন year 1 prices মানে কি বলেন?
প্রথম প্রোডাকশন বছরে কস্ট অফ লাইটেনিং এট ইয়ার 1 প্রাইসেস বুঝে নিতে হবে, প্রশ্ন পড়াশোনা বুঝে নিতে হবে। ইয়ার 1 প্রাইসেস মানে কি? স্যার দ্বিতীয় বছর থেকে ইনফ্লেশন শুরু হবে স্যার। প্রথম বছর থেকে, 0 ইয়ার থেকে না, বছর স্যার প্রথম বছর থেকে প্রথম বছর থেকে শুরু হবে। তাহলে আমার এখানে বিষয়টা আছে। তাহলে প্রোডাকশন অফ লাইটেনিং at year 1 prices are estimated as follows: direct material 8 টাকা, direct labor 12 টাকা, variable overheads 12 টাকা। এটা হচ্ছে কি প্রোডাকশন কস্ট। In addition, fixed production cost at year 1 prices, দেখছেন বলে দিচ্ছে আবার, year 1 prices এর মধ্যে fixed production cost, fixed cost year 1 prices-টা বলা আছে, মানে এক বছরের পর থেকে শুরু হবে। ইনক্লুডিং, এটা কিন্তু অন্যভাবে বলতে পারতো, 0 ইয়ার প্রাইসেস বলতে পারতো বা কারেন্ট প্রাইসেস বলতে পারতো। হ্যাঁ, ওগুলো বলা নাই, বলছে year 1 prices including straight line depreciation on plant, in addition fixed production cost at year 1 prices including straight line depreciation on plant and machinery specific to this project will amount to 8 লক্ষ per annum. Depreciation কি ক্যাশ ফ্লো না, ক্যাশ ফ্লো না আমরা আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? ক্যাশ ফ্লো না স্যার, ক্যাশ ফ্লো না, নন ক্যাশ আইটেম। এই কথা দ্বারা মাথায় ঢোকান যে এখানে বলে দিচ্ছে ওরা যে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন, তার মানে এখানে আমাদের ফিক্সড প্রোডাকশন কস্ট $8 লক্ষ বলতেছে। হ্যাঁ, ইনক্লুডিং স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি স্পেসিফিক টু দিস প্রজেক্ট উইল অ্যামাউন্ট টু 8 লক্ষ পাউন্ড পার অ্যানাম। তাহলে আমার যে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা আসবে, এই ডেপ্রিসিয়েশনটা আমার আমি ধরবো না। তাহলে আমার এখান থেকে ফিক্সড প্রোডাকশন কস্ট আমি তখন রিলেভেন্ট কস্ট হিসেবে কত ধরবো? 24 লাখ মানে 60 লাখ, 24 লাখ মানে 60 লাখ না। হ্যাঁ, সেটা অবশ্য টোটাল বলতে আমি পারানামে বলেন, পারানামে বলেন আপনি, পারানামে এটা তো 8 লাখ তো পারানামে, 24 লাখটা তো পুরা আমার ডেপ্রিসিয়েশন 4 বছরে 24 লক্ষ ডেপ্রিসিয়েশন হবে, তাই না? যেহেতু আমার কোনো সার্ভিস মানি নাই, সার্ভিস ভ্যালু নাই, তার মানে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করে আমার 8 লাখ থেকে মাইনাস করতে হবে। ইয়েস, 8 লাখ মানে 6 লাখ, ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে 8 লাখ থেকে মাইনাস করেন, কত হয়? 2 লাখ। তো স্যার 6 লাখ হচ্ছে ডেপ্রিসিয়েশন, 8 লাখ থেকে 6 লাখ মাইনাস করলে 2 লাখ হয়। রাইট, তাহলে ডেপ্রিসিয়েশন আমার মানে হচ্ছে 6 লাখ, 24 লাখ ভাগ 4 বছর, প্রত্যেক বছরে 6 লাখ করে আমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। তাহলে আমার ফিক্সড কস্ট 8 লাখ থেকে 6 লাখ বাদ দিলে আমি এখানে রিলেভেন্ট ফিক্সড কস্ট হচ্ছে আমার কত? 2 লাখ। ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন, দ্য সেলিং প্রাইস অফ দ্য লাইটেনিং উইল বি $80 পাউন্ড পার ইউনিট এট ইয়ার 1 প্রাইসেস। দেখেন, ইয়ার 1 প্রাইসেস কিন্তু বলে দিচ্ছে, স্পেসিফিক করে দিচ্ছে ইয়ার 1 প্রাইসেস, তার মানে ইনফ্লেশন রেটটা দিবেন কি না দিবেন সেই ব্যাপারগুলো আছে কিন্তু। তাহলে ইয়ার 1 প্রাইসে 80 টাকা আমার সেলিং প্রাইস। ডিমান্ড ইজ এক্সপেক্টেড টু বি 25,000 ইউনিটস পার অ্যানাম ফর দ্য নেক্সট 4 ইয়ার্স। তাহলে আমার ডিমান্ড দিচ্ছে 25,000 ইউনিট এবং সেলিং প্রাইস 80 টাকা দিচ্ছে, এবং এটা আমি হিসাব করব ইয়ার 1 প্রাইস থেকে হিসাব করছে, উই উইল সি। এবং এরপর কি আছে, দ্য রিটেল price index is expected to be 5% per annum for the next 4 years. Retail price index. আমি একটু 1 মিনিট সময় নিই, আদান হচ্ছে তো, 1 মিনিট সময় প্লিজ। আপনার একটু পড়েন, আমরা একটু পড়ি, সবাই মনে পড়ি।
জি, থ্যাংক ইউ। একটু রেসপন্স করুন তো, সবাই আছে কিনা? স্যার আছি স্যার। ওকে, তারপর ইনফরমেশন দেওয়া আছে আমাদের দ্য রিটেল প্রাইস ইন্ডেক্স। দ্য রিটেল প্রাইস ইন্ডেক্স expected to be 5% per annum for the next 4 years, and the selling price of lightning is expected to increase at the same rate. And annual inflation rates for production costs are expected to be as follows: direct material 4%, direct labor 10%, variable overhead 4%, fixed cost 5%. তাহলে এখানে কি বলছে? রিটেল প্রাইস ইন্ডেক্স। এই রিটেল প্রাইস ইন্ডেক্স কথাটা মানে কি? কেউ বলেন তো একটু, আমরা আলোচনা করেছিলাম, আগেও বলেছিলাম। সেলিং প্রাইস স্যার। হ্যাঁ, সেলিং প্রাইস। রিটেল প্রাইস ইন্ডেক্স ইজ এক্সপেক্টেড টু বি 5% পার অ্যানাম। কথার মানে কি? সেলিং প্রাইস তো বলা আমাদের আগে পেয়েছি আমরা। আর এটা হলো এই যে কনজিউমার আছে না, কনজিউমারের কাছে আমরা বিক্রি করব, অর্থাৎ সেলিং প্রাইসটার কথাই বলা হয়েছে। রিটেল প্রাইস ইন্ডেক্সটা হলো কনজিউমারের কাছে যে ইনফ্লেশনের প্রভাবটা পড়ে, এটা ইনফ্লেশন। হ্যাঁ, ইনফ্লেশনের প্রভাবটা যখন কনজিউমার উপরে পড়ে, এটা রিটেল প্রাইস ইন্ডেক্স is expected to be 5% per annum for the next 4 years, and the selling price for lightning is expected to be increased. Price indexটা এটা হচ্ছে কি ওই যে ইনফ্লেশন, জেনারেল ইনফ্লেশন, এটা কিন্তু আরেকটা টার্ম হচ্ছে কি প্রাইস ইন্ডেক্সটা। আমরা প্রাইস ইন্ডেক্সটা নিয়ে আগেও কোন একটা চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম, ইন্ডেক্স নিয়ে কথা বলেছিলাম, একটু করে বলেছিলাম। The retail price index for the general inflation rate হচ্ছে আমার expected to be 5% per annum for the next 4 years, and the selling price for lightning is expected তার মানে to increase the same rate। তার মানে সেলিং প্রাইসটা আমার ওই ইনফ্লেশন, জেনারেল ইনফ্লেশন রেট অনুযায়ী 5% অনুযায়ী বাড়বে প্রত্যেক বছর। অ্যানুয়াল ইনফ্লেশন রেটস ফর প্রোডাকশন কস্ট, তারপরে প্রোডাকশন কস্টের যে স্পেসিফিক করে দিয়েছে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, প্রোডাকশন কস্ট আর এক্সপেক্টেড টু বি অ্যাজ ফলোস। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে 4%, আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল যা কিনবো প্রত্যেক বছর 4% করে আমি ইনফ্লেশন এফেক্ট দিব। ডাইরেক্ট লেবারে 10% করে দিব, ভ্যারিয়েবল ওভারহেড দিব 4% করে, ফিক্সড কস্ট দিব 5% করে। The company's cost of capital is in money terms is expected to be 15%. You may ignore the effects of taxation. Taxation effect দিতে হবে না, নাই কোনো কিছু ইনফরমেশন ট্যাক্স নাই, দিতেও হবে না, unless otherwise specified. All costs and revenues should be assumed to arise at the end of each year. এটা একটু বলে দিল। Required calculate whether Thunder PLC Limited should produce lightning on the basis of the information above. হ্যাঁ, আমরা এখন তার মানে এটা রিকোয়ারমেন্টে যে বলছে calculate whether Thunder PLC Limited should produce lightning on the basis of the information above, অর্থাৎ কিছু বলে দেয় নাই, কি করবেন না করবেন, কি হিসাব করবেন, কিছু বলছে এখানে। আমি ফোকাস করতেছি প্রশ্নটা বোঝা, আমরা কিভাবে প্রশ্নটা বোঝার চেষ্টা করবো সেই দিকে। আপনারা এই প্রশ্নটিকে এভাবে প্রশ্নটাকে বুঝে জাজ করতে হবে যে আপনি কিভাবে প্রশ্নটা সলভ করবেন। এখানে বলা আছে রিকোয়ারমেন্ট ক্যালকুলেট ওয়েদার থান্ডার পিএলসি লিমিটেড শুড প্রডিউস লাইটনিং অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট। কি করবেন আপনি বলেন তো, কি করা উচিত আমাদের এখানে? নেট প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী এটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, এটা নির্ভর করে আমরা ডিসিশন নিব। একটু জোরে বলেন তো, কে বলছেন? আপনার নামটা একটু বললেন, আপনি জোরে বলেন। স্যার আমি শিউলি সুলতানা বলছি। জি, শিউলি সুলতানা বলেন তো। আমার যেটা মনে হয় এখানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করব, এবং সেটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ একটা মানে অ্যাকসেপ্টেড করার চেষ্টা করব, অন্যথায় রিজেক্টেড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ শিউলি সুলতানা, থ্যাংক ইউ। আপনি একদম মানে পারফেক্টলি বলছেন। আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আমাদের সবসময় আমরা বললাম না যে আমাদের 4টা মেথডের মধ্যে আমরা সবসময় নেট প্রেজেন্ট ভ্যালুটাকে প্রায়োরিটি দিয়ে হিসাব করার চেষ্টা করবো, এবং যা ইনফরমেশন এখানে যা দেওয়া আছে, এখানে ইনফরমেশন যা দেওয়া আছে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার মধ্যে ইনফরমেশন সবই এখানে মজুদ আছে, এখানে সবকিছু আছে। সো আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করার চেষ্টা করবো সবসময়, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। তো এখন নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের ক্যাশ ফ্লো এবং ক্যাশ ইনফ্লোর বিষয় আছে, সেগুলো আমাদের আছে। এখন ইনফ্লেশন এফেক্ট গুলো দিয়ে আমরা এটা হিসাব করতে হবে, এই হচ্ছে বিষয়। ইনফ্লেশন এফেক্ট দিব এবং হিসাব করবো। এখন আমাকে আরেকজন বলেন, কেউ একজন বলেন, আমরা কি এখানে রিয়েল ডিসকাউন্ট ফ্যাক্টরটাকে কি রিয়েল ফ্যাক্টরে আনি করলে ভালো হবে, নাকি আমার স্পেসিফিক ইনফ্লেশন এফেক্ট প্রত্যেকটা জায়গায় দিয়ে তারপরে নর্মাল ডিসকাউন্ট রেট দিয়ে গুণ করলে ভালো হবে? কোন পদ্ধতি গেলে ভালো হবে আমাদের?
প্রথমত আমরা কত ইনফ্লোটা হবে ওটা আগে বের করে নিই, তারপরে ডিসকাউন্টিং করবো একবারে। হ্যাঁ, ইনফ্লো আমরা বের করব, ইনফ্লো আউটফ্লো তো আমাদের কাছে আছেই, ওগুলো বের করব, ঠিক আছে। কিন্তু আমি জানতে চাচ্ছি আমরা তো ইনফ্লেশন এফেক্ট দিব এখানে, তাই না? এখানে যেহেতু ইনফ্লেশন রেট দেওয়া আছে, মানি মেথডটা করলে মনে হয় ভালো হয় স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এইটাই শুনতে চাচ্ছি, মানি মেথডটা করলেই ভালো হয় আসলে। মানি মেথড মানে কি? আমি আমাদের প্রত্যেকটা আউটফ্লো ইনফ্লোকে আমি মানি টার্মসে আনবো ইনফ্লেশন এফেক্ট দিয়ে প্রথমে। তো ক্যাশ ফ্লো তো আমরা ক্যাশ ফ্লো গুলো, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো এগুলা নিয়ে ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে গুণ করে তারপরে প্রেজেন্ট ভ্যালু বের করার পরে তারপরে তো আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারি, তাই না? সো আমাদের তো এখন ইনফ্লেশন এফেক্ট দিতে হবে। সো মানি মেথডটা এখানে রাইট ওয়ে, কারণটা হচ্ছে কি অনেকগুলো স্পেসিফিক রেট দেওয়া আছে এখানে। তো সেই ক্ষেত্রে আমার ওই ডিসকাউন্ট রেট সেম থাকবো 50% হিসাবে দিয়ে দিব আমরা, কিন্তু অন্য ফ্লো গুলোকে আমরা মানি টার্মসে এনে কি করব, মানি টার্মসে নিয়ে আসবো, মানি মেথডে আমরা যাবো। তাহলে লেটস ডু দ্যাট। আমরা তাহলে কিভাবে যাবো? আমি পরে আপনার কাছে সলিউশনটা আনবো, আগে মুখোমুখি জিনিসটা আমরা প্রশ্নটা বুঝে আমরা আগে একটু দেখি, তারপরে আমরা উইল গো টু দা মানে সলিউশন দেখাবো। তো প্রথমে আমাদের দেখেন আবার যে আমাদের 4,80,000 টাকা যে প্রথম যে কস্ট ইনকার্ড টু ডেট ইন দ্য ডেভেলপমেন্ট অফ লাইটনিং অ্যামাউন্ট টু 4,80,000। এই 4,80,000 এর উত্তর কেউ এখনো দিতে পারবেন কিনা? শুনেন, আপনারা কি দেখে বলতেছেন নাকি বুঝে বলতেছেন? বলেন স্যার। এখানে বলছে কস্ট ইনকার্ড টু ডেট, সুতরাং স্যার এটা তো আমার যে মানে পাস্ট কস্ট হিসেবে স্যার আমি এটা ধরতে পারি। জি, ডেভেলপমেন্ট অফ লাইটনিং এর তার মানে এটা তো স্যার ফিজিবিলিটি স্টাডি বিফোর দ্য প্রজেক্ট টেকেন, সো এটা অবভিয়াসলি সাম কস্টই হবে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর করে বলছেন। কি নাম আপনার? স্যার সাদমান শিকর বললাম। সাদমান, খুব সুন্দর করে বলছেন যে আমি তো অলরেডি ডেভেলপমেন্ট কস্টটা তো করে ফেলছি, এটা তো আমার খরচ হয়ে গেছে রে ভাই। তো আমার তো ফিউচারে আমার ইনভেস্টমেন্টের যে ফিউচার ডিসিশন মেকিং এর জন্য তো এই কস্টটা তো আমি যেটা খরচ করে ফেলছি ওটা তো আমার জন্য কোনো বক্তব্য না। যেটা করব সেটা নিয়ে তো আমি চিন্তা করতেছি, কি আসবে কি যাবে, টাকা কি আসবে কি যাবে সেটাই নিয়ে আমি সিদ্ধান্ত নিব। যেটা আমি ডেভেলপমেন্টের জন্য ওই যে কি বলে কস্ট অলরেডি ইনকার্ড করে ফেলছি সেটা আমার এখানে বক্তব্য না, আনলেস যদি বলা না থাকতো আর কি। এখন এখানে হচ্ছে কস্ট ইনকার্ড টু ডেট ইন দ্য ডেভেলপমেন্ট অফ লাইটনিং অ্যামাউন্ট টু 4,80,000। ওটাকে ওটা আমাদের সাঙ্ক কস্ট, এটা আমাদের ধরা করার দরকারই নাই। প্রিলিমিনারি এক্সপেন্স স্যার, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্সও বলতে পারেন, ফিজিবিলিটি এক্সপেন্সও হইতে পারে, যা হবে হোক, এটা তো কিছু স্পেসিফিক করা নেই এখানে। সো আমরা এটা আমাদের এটা এখানে আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য ইট ইজ নট রিলেভেন্ট, দিস ইজ নট এ রিলেভেন্ট কস্ট। হ্যাঁ, রিলেভেন্ট কস্ট নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এই জন্য যে আমাদেরকে বুঝতে হবে প্রশ্নের মধ্যে যে এটাকে কোন কস্টটাকে আমরা বা কোন ইনফ্লোটাকে বা আউটফ্লোটাকে কোনটা রিলেভেন্ট কোনটা রিলেভেন্ট না, সেটা আমাদেরকে বাছাই করে নিতে হবে প্রশ্ন পড়ার সময়। যদি আমরা প্রশ্নটা আবার এবারে বলি কথাটা, যদি আমরা প্রশ্ন পড়ার সময় যদি সঠিকভাবে প্রশ্নটাকে আমরা অনুধাবন করতে পারি, ইনশাল্লাহ আমাদের সঠিকভাবে আমরা আনসার করতে পারবো। কারণ এখানে ঝামেলার কম্পিটিশন ঝামেলা কিছু নাই, বোঝার একটু আমাদের সমস্যা আছে বলে আমরা ঠিক মতো বুঝতে পারি না, দেখে আমরা উত্তর দেওয়ার সময় উল্টাপাল্টা করতে দিই, সেটা আর করবো না ইনশাল্লাহ। আপনারা বুঝে গেলে প্রথমে আমি বারবার খালি এখানেই ফোকাস করি যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে। সো আমাদের এটা হচ্ছে নাম্বার 1টা হচ্ছে কি সাম কস্ট, এটা আমরা ধরবো না। এবার আসেন আপনারা এই আমরা অন্য হিসাবগুলো করি। প্রথমে আমাদের যে ফিক্সড কস্টের যে বিষয়টা, এখানে আমার কি বলতে প্রোডাকশন কস্ট, তাহলে এখানে ওই যে 24 লক্ষ বা আছে, 24 লক্ষ থেকে আমার তাহলে কত ডেপ্রিসিয়েশন কত 6 লক্ষ আমরা হিসাব করছিলাম না? 6 লক্ষ হিসাব করলাম। আচ্ছা গেল, তারপরে আমার তাহলে রিলেভেন্ট আমার ফিক্সড কস্ট কত হবে সেটা বের করে ফেলি। 2 লক্ষ টাকা, 8 লক্ষ বিয়োগ 6 লক্ষ, তাহলে আমার রিলেভেন্ট ফিক্সড কস্ট হবে 2 লক্ষ টাকা। এটা কেউ বুঝেন না এমন কেউ আছেন? 2 লক্ষ টাকা কেন ফিক্সড কস্ট বলছে, এখানে 8 লাখ, কেন আমরা 2 লক্ষ ধরবো? এর বলছে ইন এডিশন ফিক্সড প্রোডাকশন কস্ট at year 1 price including straight line depreciation on plant and machinery specific to this project will amount to $800,000 pound per annum including straight line depreciation. The depreciation যেটা আছে প্রত্যেক বছরে আমার হিসাব করতে আমরা 6 লক্ষ পাউন্ড, আর তাহলে আমার এখানে ফিক্সড অ্যামাউন্ট আছে 8 লক্ষ, তাহলে আমরা 8 লক্ষ থেকে 6 লক্ষ ডেপ্রিসিয়েশন যেহেতু কোনো ফ্লো অফ মানি হয় না ইন প্র্যাকটিক্যাল, এটা জাস্ট একটা বুকিং, একটা আমাদের এন্ট্রি পয়েন্ট। সো এটাকে আমরা কনসিডার করবো না, সুতরাং আমরা আমার টাকা খরচ হবে আসলে 8 লক্ষ। স্যার 6 লক্ষ থেকে 6 লক্ষ 2 লক্ষ। জি বলেন। 6 লক্ষ কিভাবে পাইছিলাম স্যার? আবার বলেন, একটু জোরে বলেন, বুঝিনি।
6 লাখ টাকাটা কিভাবে পাইছিলাম? যে 8 জি, লাখ থেকে 6 লাখ হ্যাঁ অবশ্যই এটা আপনি এটা বুঝতে হবে। দেখেন নাম্বার 2 পয়েন্টে প্রোডাকশন অফ লাইটনিং উইল রিকোয়ার দ্য পারচেজ অফ দ্য নিউ মেশিনারি at a cost of 24 লক্ষ payable immediately গেল মানে মেশিনের প্রাইস 24 লক্ষ। that means this machinery is specific to the production of lighting and will be obsolete and valueless when production ceases মানে প্রোডাকশন যখন শেষ হয়ে যায়, সিজ করে ফেলি প্রোডাকশনটা, তখন the machinery has a production life of 4 years তাহলে and production capacity 30,000 unit per annum। তাহলে এবার আপনি ডেপ্রিসিয়েশন 6 লক্ষ বের করতে পারবেন না এখান থেকে? প্রশ্ন করছিলেন কে স্যার? এবং ডেপ্রিসিয়েশনের মেথডটা কোন হিসেবে বের করা হয়েছে সেটা স্যার 3 নম্বরে দেওয়াই আছে, যে ইনক্লুডিং এস্টেট লাইটিং ডেপ্রিসিয়েশন। আচ্ছা, যিনি প্রশ্ন করছিলেন উনি আমাকে আনসার করেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলি। কে প্রশ্ন করছিলেন ভাই? স্যার আমি স্যার জুয়েল। জুয়েল একটু বলেন তো। 24 লক্ষ আমার ইনিশিয়াল প্রাইস। হ্যাঁ, আমি 4 বছর পর্যন্ত এটাকে আমি ব্যবহার করব, 4 বছর পরে এটার কোনো ভ্যালু নাই, কোনো আপনার মানে কোনো আপনার সার্ভিস ভ্যালু নাই, মানে 4 বছর পরে এটা জিরো ভ্যালু। তাহলে আমি বা বলতে পারি যে 4 বছর পরে এটা বুক ভ্যালু হবে 0। জি স্যার। তাহলে প্রত্যেক বছর আমি কত টাকা করে এখানে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব? 424 রাইট, বা 24 লক্ষকে আপনি 4 দিয়ে ভাগ করলেন, তাই তো? জি স্যার। 6 লাখ পার ইয়ারে হলো না? জি স্যার। এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কি 6 লাখ। তাহলে আমার তো কোনো আউটফ্লো না, আউটফ্লো যেহেতু না, সেহেতু আমি আমার যে এই 8 লক্ষ টাকা ফিক্সড ওভারহেড, আমার তো ডেপ্রিসিয়েশনটা ফিক্সড ওভারহেড হিসেবে আমি ধরি সাধারণত। তাহলে 8 লক্ষ থেকে 6 লাখ বাদ দিলে আমি 2 লাখ টাকা আমি ধরবো। কথা বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপর আসেন এবার রেভিনিউতে কি হবে। তাহলে ডাইরেক্ট আমার সেলস প্রাইসটা দেখি, আমার যে এবার ক্যাশ ইনফ্লো গুলো আমি তো স্পেসিফিক রেটে আনবো। তাহলে আমার কত ইউনিট সেল করব প্রত্যেক বছর? ডিমান্ড ইজ এক্সপেক্টেড টু বি 40,000 units ফর দ্য নেক্সট 4 ইয়ার্স। আর সেলিং প্রাইস বলছে 80 টাকা করে। তাহলে আমার প্রত্যেক বছর সেলিং প্রাইস কত হবে? সেলিং রেভিনিউ ইনকাম আসবে কত? রেভিনিউ কত আসবে? সেলস প্রাইস থেকে কত টাকা? সেলিং প্রাইস অফ লাইটনিং উইল বি 2 million। হ্যাঁ, মানে ওই যে 25,000 গুণ 80 টাকা, তাই তো? ইয়েস স্যার। একটু বড় করে দিই, অনেকে হয়তো মোবাইলে দেখতেছে, আমি তো ভুলে যাই এটা বড় করতে। আমাকে বলেন আপনারা যদি যারা মোবাইলে দেখতেছে। হ্যাঁ, সেলিং প্রাইস অফ লাইটনিং উইল বি 80 ইনটু 25,000 ইউনিট সেল করলাম, তাহলে কত হয়? 2 million স্যার। 2 মিলিয়ন। আচ্ছা গেল, এটা সবাই বুঝছেন তো না? 2 মিলিয়ন কেমনে আসলো? ভাই একটু কথা বলেন। জি স্যার, 80 ইনটু 25,000 স্যার। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল 25,000 ইনটু 8 স্যার 2 লাখ। ডাইরেক্ট লেবার 3 লাখ। 3 লাখ। হ্যাঁ, ভ্যারিয়েবল ওভারহেড 3 লাখ। 3 লাখ। 3 লাখ। ফিক্সড কস্ট 2 লাখ। 2 লাখ ফিক্সড 2 লাখ, তাই না? জি স্যার। আচ্ছা, একটু পর্যন্ত তো আমরা হিসাব করে ফেললাম, কেমন? এবার আমাদের ইনফ্লেশন এফেক্ট দিব না আমরা? তাহলে ইনফ্লেশন এফেক্ট দিলে কি হবে? আমাদের সেলসে দিব 5% ইনফ্লেশন, সেলস প্রাইস যা বের করছি, হ্যাঁ, তার উপর আবার 5% আমি ইনফ্লেশন করব। ডাইরেক্ট মেটেরিয়াল যা বের করছি তার উপর 4% হিসেবে ইনফ্লেশন দিব, আরো বাড়াবো, ওটাকে ইনফ্লেটেড করব। ডাইরেক্ট লেবার 10% হারে, ভ্যারিয়েবল ওভারহেড 4% হারে, ফিক্সড কস্ট 5% হারে আমরা ইনফ্লেট করব। করার পরে আমার ইনফ্লেশন রেট সবগুলো এখন ইনফ্লেট করে ইনফ্লো আউটফ্লো যখন হিসাব করে ফেলবো, তারপরে আমি নেট ক্যাশ ফ্লো বের করব। নেট ক্যাশ ফ্লো বের করে 15% ডিসকাউন্ট রেট অনুযায়ী নর্মাল যে আমার ডিসকাউন্ট রেট আমার প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে বের করে ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করে নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। কথা ক্লিয়ার? এই পর্যন্ত কেউ কোনো প্রশ্ন না করলে করতে থাকলে বলেন, নাহলে আমি আমার সলিউশনে যাব, সলিউশন দেখাবো আপনাদেরকে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমি কোশ্চেনটা কিভাবে সেট করছে সেখানে যাই। আমরা কোশ্চেন বুঝে গেছি
কিভাবে করতে হবে আর কষ্ট করার দরকার নাই, এবার শুধু আমরা বুঝে নেবো যে সেটিংটা কিভাবে করবো, আর কিছু না। দেখেন এই যে আমি সলিউশনটা আনলাম, নোটস হচ্ছে এখানে 4,80,000 ডেভেলপমেন্ট কস্ট ইজ এ সাঙ্ক কস্ট, যেটা আমরা আলোচনা করেছি। ডেপ্রিসিয়েশন ইজ নট এ ক্যাশ ফ্লো এন্ড শুড বি এক্সক্লুডেড ফ্রম দ্য ফিক্সড কস্ট, সেটা আমরা হিসাব করলাম। ডেপ্রিসিয়েশন কিভাবে বের করছি, 24 লক্ষ ভাগ 4 বছর 6 লাখ পার annum। Therefore 11 ফিক্সড কস্ট সমান 8 লক্ষ বিয়োগ 6 লাখ 2 লাখ। তাহলে ইয়ার 1 ক্যাশ ফ্লোস, ইয়ার 1 ক্যাশ ফ্লোস কেন প্রশ্নে বলা আছে না বারবার, ইয়ার 1 ক্যাশ ফ্লোস মনে পড়ে কিনা বলেন? কোশ্চেনে কিন্তু ইয়ার 1 প্রাইস দেওয়া আছে, ইয়ার 1 ক্যাশ ফ্লো সব জায়গায় বলা আছে না? খেয়াল করছিলেন কথাটা? মনে আছে তো কথাটা না? বলেন প্লিজ। ইয়ার 1 ক্যাশ ফ্লোটা আমি বারবার বলতেছি, আপনারা কিন্তু খেয়াল রাখেন কথাটা। আমি বারবার বলতেছি ইয়ার 1 ক্যাশ ফ্লো আছে, ইয়ার 1 ক্যাশ ফ্লো আছে, ইয়ার 1 ক্যাশ ফ্লো আছে। কেন বলতেছি জানেন? মাথায় ঢুকাবার জন্য, আসলে কিছু না। কারণ এগুলোই তো আমাদের পয়েন্ট, যেগুলো আমার কোশ্চেনটাকে বুঝে সঠিকভাবে আনসার করতে পারি সেজন্য। সো ইয়ার 1 ক্যাশ ফ্লো হচ্ছে আমার হচ্ছে তাহলে কি, আমার প্রথম বছরে হচ্ছে 25,000 যেটা আমি হিসাব করলাম, সেলস রেভিনিউ ডাইরেক্ট লেবার ভ্যারিয়েবল ফিক্সড কস্ট, এই যে 2 লাখ, এই যে 2,000 200 300 এই 1000 আছে, এগুলা 2,000 1000 200,000 300,000 300,000 200,000 raises at 5%। তাহলে 5% হারে আমি কি করব, এফেক্ট দিব। 5% কি রেভিনিউ এফেক্ট দিব কেন? প্রশ্নে বলা আছে 5% আমার সেলস বাড়বে, প্রশ্নে বলা আছে 4% হারে আমার ইনফ্লেশন হবে ম্যাটেরিয়াল, প্রশ্নে বলা আছে 10% হারে ইনফ্লেশন হবে ডাইরেক্ট লেবার, প্রশ্নে বলা আছে ভ্যারিয়েবল ওভারহেড ইনফ্লেশন হবে 4% হারে, প্রশ্নে বলা আছে ফিক্সড কস্ট ওভারহেড ইনফ্লেশন হবে 5% হারে। তো এখন তো হিসাব এটা করছিলাম, এবার আমি এফেক্ট দিব এই যে প্রেজেন্ট ভ্যালু হিসাব করার জন্য। তো ইয়ার দিলাম 0 1 2 3 4, আর এখানে সব এগুলো লিখলাম। ক্যাপিটাল চলে গেলো আমার 0 ইয়ারে 2400, কোনো ইনফ্লেশন নাই। রেভিনিউ 0 ইয়ারে নাই, 1 ইয়ারে আমার 1000 2000, এই যে ইয়ার 1 ক্যাশ ফ্লো তো 2000 আছে আমার। হ্যাঁ, ইয়ার 2 থেকে আমার 10% করে যাবেন, 2000 এর 10% দেন, সরি 5% দেন। হ্যাঁ, কত হয়? আগে সেলসটা করে ফেলেন 2100, আবার সেকেন্ড থার্ড ইয়ারে 2100 ইন্টু 1.05, ফোর্থ ইয়ারে 2100 ইন্টু 1.05। মানেন না? ক্যালকুলেটর করে দেখেন, প্র্যাকটিসটা হয়ে যাক। বলেন যে ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, কেউ বুঝেন না, কেউ বুঝেন না এমন কেউ আসেন কিনা বলেন? মানে এগুলোই তো বিষয় আসলে বোঝার। রেভিনিউ আমার ইয়ার 1 এ 2000, ইয়ার 2 তে 2100, ইয়ার 3 তে 2205, ইয়ার 4 এ 2315। কেউ বুঝেন নাই কেউ আসেন কিনা প্লিজ একটু বলবেন প্লিজ। স্পেশালি আমি বলবো যারা স্টুডেন্ট, ফুল টাইম যারা স্টুডেন্ট আছেন তারা একটু বলেন। স্যার বুঝতে পারছি স্যার। ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা 200 208 216 225 কেমন হইলো? 200 কে আমরা ইয়ার 1 দা আছে প্রাইসে, ইয়ার 2 তে আমার 4% এফেক্ট দিলাম, 200 ইন্টু 1.04 তাহলে 208, থার্ড ইয়ারে 208 ইন্টু 1.04 216, ফোর্থ ইয়ারে 216 ইন্টু 1.04 225। এইভাবে ডাইরেক্ট লেবারের আমি ইনফ্লেশন রেট হচ্ছে 10%, ডাইরেক্ট লেবার 300 330 363 399 এভাবে বাড়লো। ভ্যারিয়েবল ওভার টাই 4% ইনফ্লেশন রেট দিলাম। ফিক্সড ওভারহেড 200 5% করে দিলাম, 210 221 232। তারপরে আমার নেট ক্যাশ ফ্লো এসে গেল। এখানে আমার প্রতি ইয়ার 1 এ নেট ক্যাশ ফ্লো কত? এই 1000 আসলো। কিভাবে আসলো 1000 বলেন তো, কেউ একজন একটা বলেন। ইয়ার 1টা আমার নেট ক্যাশ ফ্লো 1000 কেন হইলো? স্যার রেভিনিউ থেকে কস্ট গুলো মাইনাস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে রেভিনিউ কত? 2000, আর কস্ট হচ্ছে 200 যোগ 300 যোগ 300 যোগ 200 কত হয়? 1000, তাই না? 200 যোগ 300 500, 500 3 800, 8 3 1000, 2000 থেকে 1000 বিয়োগ করলাম, 1000 এসে গেল। নেট ক্যাশ ফ্লো 1000। এরকম করে আমি সব ইয়ার 4 পর্যন্ত সবগুলো নেট ক্যাশ বের করলাম। এবার 15% ডিসকাউন্ট ফ্যাক্টরটা কোথা থেকে বেশি বলেন? স্যার টেবিল থেকে নিয়ে বসে দিলাম। বসে দিয়ে আমার প্রত্যেক বছরের প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেললাম। হ্যাঁ, এবার নেট প্রেজেন্ট ভ্যালু, টোটাল আউটফ্লো থেকে টোটাল ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু গুলো আমরা যোগ বিয়োগ করলাম। করার পরে কত পেলাম? নেট প্রেজেন্ট ভ্যালু 6,09,000 পাউন্ড। Therefore the company should invest in the project. এই হচ্ছে আনসার। কেউ কোনো প্রশ্ন করলে করতে পারেন। অঙ্ক শেষ। আমার একটা প্রবলেম আছে স্যার। শিওর, বলেন। স্যার সলিউশন দেখলে তো মানে অনেক ইজি মনে হচ্ছে স্যার, মানে সবই বুঝলাম, কিন্তু স্যার যখন প্রশ্ন পড়ি কোত্থেকে শুরু করব কিভাবে সাজাবো এটা বুঝি না স্যার।
এটার জন্য কি করা যায় ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি তো এটার জন্য কি করা যায় স্যার, এটা ডেভেলপমেন্টের জন্য স্যার একটু বলবেন। আমি আপনাদেরকে, আপনার নাম কি বলুন তো? ফিরোজ স্যার। ফিরোজ, দেখেন আমি ডে 1 থেকে কিন্তু আপনাদেরকে এক কথাই বারবারে প্রত্যেকটা সেশনে কিন্তু বলার চেষ্টা করি যে এখানে এই সাবজেক্টের মধ্যে আপনাদের কম্পিউটেশনাল সমস্যা কিন্তু বেশি না। যোগ বিয়োগ পূরণ ভাগ তারপরে পার্সেন্টেজ করাটা এইগুলাই তো, ফর্মুলা গুলো মনে রাখা, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আপনি যদি প্রশ্নটাই না বোঝেন আপনি অ্যান্সারটা কিভাবে করবেন? আপনার মাথার মধ্যে যদি ইনফরমেশন না থাকে, মানে প্রশ্নের ধারাটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন? সুতরাং আপনার অ্যান্সার করার একটাই উপায় যে এই বইটা আমার সঙ্গে যে পড়তেছেন, আমার সঙ্গে একবার শেষ তো করতেছেন আপনারা ইনশাআল্লাহ। আশা করি যে আমি পড়ানোর পরে আপনারা রিভিউ করেন বাসায়। প্রথমবার আমার সঙ্গে বেশি বেশি প্র্যাকটিস। ইয়েস, থ্যাংক ইউ। আমি ওই কথা বলতে যাচ্ছি, আমার আগে আপনি বলে দিলেন, সবাই শুনলো যে বেশি বেশি পড়তে হবে। এবং প্রবলেম মনে করেন এখানে অনেক প্রবলেম পড়বেন আপনারা, সমস্ত প্রবলেম পড়ে ফেলবেন, এই বই থেকে পড়বেন, অন্যান্য বই থেকে পড়বেন। প্রবলেম ধরেন 10টা পড়লেন, 3টা 4টা প্র্যাকটিস করলেন হাতে কলমে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সাজাতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। বুঝবেন না কোনটা আগে কোনটা পরে, কিভাবে সাজাবো, চার্ট করবো না, এগুলো তো প্র্যাকটিস না করলে আপনার হবে না। স্পেসিফিক গুলো আপনি বেশি বেশি পড়বেন, বারবার পড়বেন। যেমন এই বইটা আপনি 3বার মিনিমাম পড়বেন অন্য বইতে যাওয়ার আগে। এই বইটা যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন আপনারা ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এত সুন্দর একটা সিলেবাসটা করা আছে। তো আপনি 3বার পড়বেন, আমার সঙ্গে একবার হচ্ছে, বাকি 2বার আপনারা করবেন। হাতে কলমে প্র্যাকটিস করবেন, 10টা থেকে 4টা প্র্যাকটিস করবেন, 10টা 12টা পড়বেন, 20টা পড়বেন, 4-5টা প্র্যাকটিস করবেন। হাতে কলমে অবশ্যই করবেন, নাহলে কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে, প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে গিয়ে আপনারা কনফিউশন হবে এবং সময় নষ্ট হবে। পরীক্ষা হলে সময় পাবেন না, সময় আপনাকে প্রশ্ন পড়তে আপনাকে ঠিক করে ফেলতে হবে যে আপনি আনসারটা কি দেবেন। প্রশ্ন পড়ার আগে আপনি প্রশ্ন পড়ার সময় বুঝে দিতে হবে যে আপনার কোথায় কি এফেক্ট হচ্ছে, ইনফ্লেশন এফেক্ট কি, ট্যাক্সেশন আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা, এগুলো আপনার মাথায় চলে আসতে হবে তখন। এবং এটা আসবে তখনই যদি আপনি বারবার পরে জিনিসটাকে আপনি মেমোরাইজ করে রাখার, মাথার ভিতরে নিয়ে আসতে পারেন। স্যার বই যদি পরিপূর্ণভাবে কমপ্লিট করে মানে বুঝে যেতে পারি তাহলে কি স্যার মানে এই সেম টাইপেরই কোশ্চেন হবে স্যার, নাকি আবার এর চেয়ে বাইরে কোত্থেকে দিবে আপনাকে বলেন? কোত্থেকে দিবে আপনি? কোত্থেকে দিবে? এই বইটা আপনারা ভালো মতো পড়েন, ফ্যান্টাস্টিক বই। আমরা তো এই বইটা পাই নাই। আমি তো এই বইটা যত পড়ি ততই আমার আনন্দ লাগে, বিশ্বাস করেন, বিলিভ মি। আমরা যখন খুঁজছিলাম আমাদের এই সলিউশন বইটি পাইতাম না, তারপরে এই প্রশ্নগুলো নিয়ে কিভাবে সলভ করবো মাথায় হাত দিয়ে বসে আছি, মানে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমাদের। পরে যে এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায় সবকিছু। এই যে আমি সলিউশনটা দিয়ে আমাদের কত টাইম সেভ হচ্ছে দেখেন। আগে আমরা একটাতে করে আগাইতে হতো, আমাদের অনেক টাইম যেত। এখন আপনাদের কোশ্চেনও আছে, সলিউশন করা আছে, সমাধান দেওয়া আছে, সবকিছু আছে। জাস্ট পড়েন, পড়লে হবে ইনশাল্লাহ, একদম হবে, শিওর হবে, নো ডাউট। তো ঠিক আছে, তাহলে একটু আরেকটু আগাই। হ্যাঁ, ডিফ্লেশনটা হলো, ডিফ্লেশনটা হচ্ছে ইনফ্লেশনের জাস্ট অপোজিট। ডিফ্লেশন সম্বন্ধে বলা আছে একটু, যে অনেক সময় ডিফ্লেশন হয়ে যায় ইনভেস্টিং ইন এ প্রজেক্ট। এটা নিয়ে কোনো অঙ্ক নাই, তারপরে একটু কনসেপ্ট রাখি। মেনি ওয়েস্টার্ন ইকোনমিক্স মে হ্যাভ very low rates of inflation at present and some are even experiencing deflation. Deflation মানে কি বলেন তো? মুদ্রা সংকোচন স্যার। জোরে বলেন একটু। মুদ্রা সংকোচন, ইনফ্লেশনের বিপরীত টাকার মূল্য বেড়ে যাওয়া। হ্যাঁ, ইনফ্লেশনের, ঠিক আছে, মানে ইনফ্লেশনটা আমার যা মূল্য বেড়ে আছে, ইনফ্লেট হচ্ছে, ডিফ্লেশন মানে আরো কমে যাচ্ছে। Deflation may also be on high-tech material which get considerably cheaper. আমার কম্পিউটার দেখা যায়, কম্পিউটারের সামগ্রীগুলা হাইটেক ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলা খালি দাম খালি কমতে আরো কমতেছে। Deflation may affect business decision making. হ্যাঁ, in several ways. অনেক ওয়েতে ডিফ্লেশন এফেক্ট করতে পারে। Investing in projects that have long payback periods may require some courage. Borrowing to finance the purchase of assets that are going to fall in value may also require some courage. Money rates will be low, but real rates are higher. It may be difficult to reduce some costs, especially wages, in line with deflation. Consumers may defer purchasing decisions if they anticipate that price will fall. Believe me, আমার ক্ষেত্রেও যে কম্পিউটার কিনবো একটা বাচ্চার জন্য মনে করেন, আমি চিন্তা করছি আরে কম্পিউটারটা মানে আপনি মানে যেদিনই কম্পিউটার কিনেন না কেন, ইউ উইল বি ইন লস নেক্সট ইয়ার। কারণ নেক্সট ইয়ার এত বেশি অ্যাডভান্স লেভেলে ওই দামে পাবেন আপনি কিন্তু। সো আপনি কম্পিউটার যখন কিনবেন 1 বছর পর আপনি লসে থাকবেন। নেক্সট ইয়ার 6 মাসেই লস মনে হবে স্যার। হ্যাঁ,
কি স্যার 6 মাস পরে মনে হবে আরো ভালো মডেল, আরো ভালো স্পেসিফিকেশন। এক্স্যাক্টলি। সো এটাই এই বিষয়টা। আচ্ছা, যাক, ডিলিং উইথ কোশ্চেনস উইথ বোথ ট্যাক্স এন্ড ইনফ্লেশন। যদি এখন আমাদের কোশ্চেনের মধ্যে ট্যাক্সও বলা আছে, ইনফ্লেশনও বলা আছে, তাহলে কিভাবে ডিল করবো সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এবার করবো। তো একটু পড়ে নিই একটু। কম্বাইনিং ট্যাক্স এন্ড ইনফ্লেশন ইন দ্য সেম কোশ্চেন ডাজ নট মেক ইট এনি মোর ডিফিকাল্ট দেন keeping them separate. Questions with both tax and inflation are best tackled using the money method. Money method করব, কারণ আমাদের তো এখানে তো ওই রিয়েল রেটে গেলে তো ঝামেলা হয়। ইনফ্লেট কি করব? ইনফ্লেট কস্ট এন্ড রেভিনিউস where necessary, যেটা মানি মেথডে করে থাকি। ইনফ্লেট কস্ট এন্ড রেভিনিউস where necessary before determining their tax implications. Ensure that the cost and disposal values have been inflated if necessary before calculating tax depreciation. Always calculate working capital on these inflated figures unless given. Working capital থাকলে থাকলেও সেটাও ইনফ্লেশন করব। Use a post-tax money discount rate. Post-tax money discount rate. আচ্ছা, example 8 টা পড়ি। Akbono company is considering a potential project with the following forecasts. আচ্ছা, initial investment now. দেখছেন এখানে কি লেখা আছে? খেয়াল করিয়েন, নাও লেখা আছে, জিরো ভ্যালুতে, জিরো টাইমে বলতে পারেন। তাহলে ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নাও 1000, ডিসপোজাল প্রসেস টাইম 3 তে গিয়ে 200 মিলিয়ন, ডিমান্ড দেওয়া আছে টাইম 1 এ 5 মিলিয়ন, টাইম 2 তে 10 মিলিয়ন, টাইম 3 তে 6 মিলিয়ন। আচ্ছা, the initial investment will be made on the first day of the new accounting period. The initial investment will be made on the first day of the new accounting period. The selling price per unit is expected to be $100 and the variable cost $30 per unit. Both of these figures are given in today's terms. দেখছেন এখানে কি বলা আছে? Today's terms. আগে আপনাকে কি বলা ছিল দেখি? year one price at year one price, আর এই অঙ্ক বলা আছে কি বলা আছে? today's price, today's term, তাই না? কি বলছে? today's terms মানে আমার এটা ইনফ্লেশন করতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে the selling price হ্যাঁ ফার্স্ট ইয়ার 1 তো স্যার zero year এর ভ্যালু দিতে আছে সেলস টা। The today's term মানে year 1 না স্যার? today's term মানে zero টার্ম আছে, 0 years আছে। তার মানে স্যার প্রথম বছর থেকেই ইনফ্লেশন রেট করতে হবে। হ্যাঁ, তার মানে যে কারেন্ট টার্মের যেটা ওইটা, আর যে কারেন্ট টার্ম একটা কথা বললাম না স্যার, কারেন্ট টার্ম মানে এটা আমার মানে, হ্যাঁ কারেন্ট টার্মে আছে, মানি টার্মে আনতে হবে আমাদেরকে। কারেন্ট টার্মে আছে, মানি টার্মে আনতে হবে। তো সুতরাং এইখানে প্রশ্ন করার সময় আপনারা খেয়াল করবেন, এটা কি টুডেস টার্মে আছে নাকি কারেন্ট টার্মে বলা আছে নাকি রিয়েল টার্মে বলা আছে, একটা বলতে হবে, অথবা মানি টার্মে বলা আছে, অথবা ইয়ার ওয়ান প্রাইস বলা আছে। এই তো এই 4-5টা জিনিসই তো এই টার্মগুলো থেকে মাথায় ঢুকে ফেলেন। তার প্রশ্ন করার সময় সেভাবে চিন্তা করে এফেক্ট গুলো করে দিবেন, বুঝছেন? এফেক্টটা দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু কোনটা এফেক্ট কিভাবে দিবেন সেটাই সমস্যা। সেটা হচ্ছে কনসেপচুয়াল কনসেপ্ট, যেটাকে আমি বেশি ফোকাস করতে চাচ্ছি আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আনতে চাচ্ছি। সো দ্য সেলিং প্রাইস পার ইউনিট এক্সপেক্টেড টু বি, কি বলতেছে, $100 and the variable cost 30 unit per dollar, but both of these figures are given in today's terms. Clear কথাটা? Tax depreciation is available at 25% reducing balance and corporation tax is payable 30% per annum. Tax depreciation আমরা অঙ্ক করছি মনে আছে গত অঙ্কে, যে চ্যাপ্টার এক্সাম্পল কত 6 না 5 এ করছি না? তো ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমাদের করতে হবে 25% রিডিউসিং ব্যালেন্স মেথডে করব, যেভাবে আমরা হিসাব করছিলাম আগে একই রকম হিসাব করে করব। এন্ড কর্পোরেশন ট্যাক্স ইজ পেয়েবল 30% পার annum। কর্পোরেশন ট্যাক্স দিব 30% করে, ট্যাক্স ডেপ্রিসিয়েশনের উপরে 30% করে আমরা হিসাবও করব এবং কর্পোরেশন ট্যাক্স দিতে পারবো, সেটা দেখব। দেন আসেন the tax, the corporation tax is paid in 2 installments. এটা মানে কি?
বলেন কেউ বলেন with half the tax payable in the year in which it arises and the balance paid in the following year. এই লাইন দুটোর অর্থ কি কি বুঝতেছি? স্যার অর্ধেক ট্যাক্স এই বছর দিছি আবার বলেন বুঝি নেই কথাটা। জুলাই থেকে জুন স্যার, এই বছর অর্ধেক, পরের বছর অর্ধেক স্যার। জি এই কথাই বলা আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা কর্পোরেট ট্যাক্স যা আসবে হিসাব করে এই বছরে আমরা ওই যে বছরের ট্যাক্স সেই বছরের জন্য দিব অর্ধেক, পরবর্তী বছর নিয়ে যাবো অর্ধেক, যেটা আমরা ওই অঙ্কের মধ্যে আপনার এক্সাম্পল কত 5 ছিল নাকি ওটা ট্যাক্সের যেটা হিসাব করছিলাম, যে এক্সাম্পল 5 ছিল বোধহয়, ওই যে যেভাবে করছিলাম সেভাবে হিসাব করবো। দেন আসেন বলতেছে যে the company has a real required rate of return 6.8%. এইখানে একটা জিনিস কিন্তু আছে আমাদের, বলতেছে রিয়েল রেট অফ রিটার্ন। রিয়েল রেট অফ রিটার্ন 6.8%, এই কথার অর্থ কেউ বলতে পারবেন? স্যার আমরা মানি টার্মে নিয়ে আসবো। হ্যাঁ রিটার্নটা দেওয়া আছে, এখান থেকে মানি টার্মে এনে তারপর অঙ্কগুলো করব। হ্যাঁ কেন করব? আপনি থ্যাংক ইউ, সুন্দর করে বলে দিয়েছেন কথাটা। আমাদের তো এটা মানি মেথডে করতেই হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রেটের দেওয়া আছে। হ্যাঁ তাহলে আমার রিকোয়ার্ড রেটটা যেহেতু আমার 6.8 দেওয়া আছে রিয়েল রেটে, তাহলে আমাকে মানি রেটে কিন্তু ট্রান্সফার করতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে মানি রেটে আনার পরে তারপর আমার ডিসকাউন্ট টেবিল থেকে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বের করবো। সুতরাং এখানে একটা ক্যালকুলেশন আছে, সেটাও খেয়াল রাখতে হবে। এবার আসেন, জেনারেল ইনফ্লেশন ইজ প্রেডিক্টেড টু বি 3% per annum, general inflation, but the selling price is expected to inflate 4% and variable cost by 5%. ঠিক আছে, ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট। তাহলে আমাদের কাজ কয়টা এখানে? প্রথমে হচ্ছে কি আমার সেলিং প্রাইসটা কত হবে? আচ্ছা আমার এখানে কারেন্ট চলে গেছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, সমস্যা জি নেই স্যার। যদি চলে যায় ওয়েট করেন, কারণ আমি একটু কয়েকটা লাইট অফ করি। আমার এখন আইপিএসসি চলতেছি, আইপিএসটা কতক্ষণ চলে আই এম নট শিওর, বাট যদি চলে যায় তাহলে থাকিয়ে রাখি, আমাদের ক্লাস প্রায় শেষ দিক আছে। তাহলে এক্সাম্পল এই তাহলে আমরা এখন তাহলে নেট প্রেজেন্ট বের করবো। আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের সেলসটাকে দেখতে হবে। সেলসটাকে প্রথমে আমরা ইনফ্লো আউটফ্লো বের করবো। ইনফ্লো আউটফ্লো বের করতে আমাদের কিছু ওয়ার্কিং আছে। এই অঙ্কের মধ্যে ওরা এক্সাম্পলে যেটা সলিউশন করছে, এখানে ওরা একটা ভুল করে গেছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা আমি আপনাদের একটু পরে বলবো। ওরা এখানে যে 5% ভ্যারিয়েবল কস্টের যে ইনফ্লেশন, সেটা কিন্তু ওরা এফেক্ট দেখায় নাই। ডাইরেক্ট ওরা সেলসের 30% হিসেবে এখানে 100 আর 30 হিসেবে দেখাই দিচ্ছে। আমি একটু পর আপনাকে বলতেছি জিনিসটা, সেটা আপনাকে মার্ক করে নেন। কত পৃষ্ঠায় আছে সলিউশন? আমি সলিউশনে যাই বরং না, আশা করি আপনারা বুঝতে পারবেন। 593 পৃষ্ঠা স্যার, 25 পৃষ্ঠা। দেখেন আপনারা বইয়ের প্রশ্নটা আপনাদের সামনে খোলা রাখেন। খুলছেন আর স্ক্রিনে সলিউশন দেখেন। আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন তো না? আমাকে আমি তো বুঝলাম না। হ্যাঁ দেখেন এখানে সেলস লিখছে কত, ওয়ার্কিংটা দেখি বরং। রেভিনিউ এন্ড কস্ট, এই যে সেলস এখানে W1 থেকে আমার ভেরিয়েবল কস্ট W1 থেকে দিছে। এখানে রেভিনিউ এন্ড কস্ট নিড টু বি এক্সপ্রেসড ইন মানি টার্মস। তাহলে এটা আমরা যেভাবে করছিলাম, রেভিনিউ এট T1 5 মিলিয়ন ইন্টু 100 ইন্টু 1.04, তাহলে 520 মিলিয়ন। বুঝছেন? এটা আমাদের 5 মিলিয়ন ইউনিট পোস্টে বলা আছে না আমার সেলস। কথা বলেন পোস্টের মধ্যে কি বলা আছে? 5 মিলিয়ন করে সেল স্যার 5 মিলিয়ন আর হচ্ছে সেলিং প্রাইস 100। হ্যাঁ সেলিং প্রাইস 100, 5 মিলিয়ন ইনটু সেলিং প্রাইস ইনটু ইনফ্লেশন রেট হচ্ছে স্যার 4%। 4% তাহলে 1.04 দিয়ে গুণ করে দিতে তাহলে 520 আসছে। তাহলে বোঝা গেছে এটা 5 মিলিয়ন ডিমান্ড, 5 মিলিয়ন ডিমান্ড তো ওইটাই স্যার নাকি? জি ডিমান্ড 5 মিলিয়ন সেটাই। হ্যাঁ তাহলে আমার T1 এ 520 আসলো। T2 তে একই রকম ভাবে করছে। T2 তে আমার ডিমান্ড হচ্ছে কত? 10 মিলিয়ন ইনটু 100 টাকা পার ইউনিট ইনটু 1.04 ইনটু স্কয়ার, মানে 2 বছরের দরকার। 100 ইনটু 1.04 ইনটু 1.04 মানে সেকেন্ড ইয়ারের প্রাইসটা বের করলাম।
এখানে 1.04 টু দি পাওয়ার 1.04 স্কোয়ার মানে কি 2 বছরের এফেক্ট। ইয়ার 1 এর এফেক্ট 1.04 100 এর উপরে, ইয়ার 2 তে 1.04 প্রথম বছর এবং দ্বিতীয় বছর মিলে, ইয়ার 3 তে গিয়া 1.04 into 3 মানে 100 into 1.04 into 1.04 into 1.04 into 6 million into 100, তাহলে 675 টাকা আসছে। এটা বুঝছেন বিষয়টা? সেলিং প্রাইসের হিসাবটা বুঝছেন? ক্যালকুলেশনটা 520 বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। করছে কি এখন ভ্যারিয়েবল কস্টটা করছে, কস্ট ইজ 30% অফ রেভিনিউ, মানে 30% ভাগ $800 রেভিনিউ করছে। এই জিনিসটা ওরা ভুল করছে এখানে। আমার কাছে এটা এখানে ক্লিয়ারলি রং। কারণ কি প্রশ্নের মধ্যে দেখেন, প্রশ্ন দেখেন তো আপনারা, এখানে ওরা লাস্ট লাইনে ভ্যারিয়েবল কস্ট বাই 5% পার annum ইনফ্লেশন হবে বলে দিচ্ছে। জি স্যার। কিন্তু এই সলিউশনের মধ্যে ওরা এটা দেয় নাই, মানে ওরা করছে কি ডাইরেক্টলি সেলস এর 30% দিয়ে দিচ্ছে, মানে সেলস এর ভেরিয়েবল কস্ট স্যার, ভেরিয়েবল কস্ট যে 30 টাকা আছে ওই হিসাবে স্যার 30% দিয়ে দিছে, ওই পাশে 30% দিয়ে দিচ্ছে, তাহলে 562 30% হলে 156 দিয়ে দিচ্ছে। কিন্তু স্যার তাহলে তো ইনফ্লেশনটা ক্যালকুলেশন হয় না এখানে, ক্যালকুলেশন হয়নি এখানে, সো এটা করা যাবে না। অ্যাডজাস্টেড, হ্যাঁ সরি স্যার 30% অলরেডি অ্যাডজাস্টেড করা আছে। কর্পোরেশন ট্যাক্স এর ওইটা 30% না, কোথায় পাইছি স্যার? কর্পোরেশন ট্যাক্স 30%? না স্যার, এই 30% টা কোথায় পাইছে? কস্ট ইজ 30% ওইটা। ও প্রশ্নের মধ্যে বলা আছে যে আমার সেলিং প্রাইস পার ইউনিট ইজ এক্সপেক্টেড টু বি $100 এন্ড দ্য ভ্যারিয়েবল কস্ট $30 পার ইউনিট, ওই 30% সে হিসাব করছে। আচ্ছা হ্যাঁ, both of these figures are given in today's terms এ দেওয়া আছে এবং 30% সেখানে হিসাব করে বলছে, বুঝছেন না? ডাইরেক্ট হিসাব করে বলছে, কিন্তু ডাইরেক্ট হিসাব করলে এটা কিন্তু হবে না, এটা আমাদের করতে হবে, ইনফ্লেশন এফেক্ট দিতেই হবে এখানে মাস্ট। তাহলে ভ্যারিয়েবল কস্ট এখানে 156 হবে না। আপনারা ভ্যারিয়েবল কস্ট যদি হিসাব করেন তাহলে 30 টাকা কত পার্সেন্ট ইনফ্লেশন দিবেন বলুন তো? কত পার্সেন্ট ইনফ্লেশন? 5%। হ্যাঁ, তাহলে 1.05 ইনটু 30 টাকা, না ওই স্যার আমরা 156 এর উপর 1.05 করতে পারি না স্যার? 156 তো বের করতেছি এখন স্যার, তাহলে হচ্ছে 158 আসে, অর্থাৎ 157.5। হ্যাঁ 158 রাইট। কিভাবে বের করছেন বলেন? এটা কিভাবে করছে? 158 এখানে আসবে যে 158 টাকা। জি স্যার। কিভাবে করছে তাও বাচ্চি বলেন, আপনি সুন্দর করে বের করবেন স্যার। 5 মিলিয়ন ইনটু 100 ইনটু 1.05। হ্যাঁ, না 100 না স্যার, সরি 30। 100 না, হ্যাঁ 5 মিলিয়ন ইনটু 30 ইনটু 1.05। এটা বুঝেন নাই কেউ? বলেন তাড়াতাড়ি, বুঝেন নাই? 5 মিলিয়ন তো আমার বিক্রি করব, তারপরে আমার 30 টাকা করে যদি আমার জিরো ইয়ারে ছিল কি 30 টাকা করে আমার ভ্যারিয়েবল কস্ট ছিল, তাহলে 5% ইনক্রিজ, 30 টাকা 5% ইনক্রিজ কত? 30 টাকা 5% ইনফ্লেশন দিলে কত হয়? 31 টাকা 50 পয়সা ইয়ার ওয়ানে হবে, ইনটু 5 মিলিয়ন দিলে 158 টাকা হবে, বা 157 সামথিং, 158 ধরলাম, 157.5 স্যার। হ্যাঁ, ইয়ার 2 তে আমার ভ্যারিয়েবল প্রাইস হয়ে যাবে, ভ্যারিয়েবল কস্টের প্রাইস হবে 31.5 ইনটু আবার 1.05। সেকেন্ড ইয়ারে হবে তাহলে আমার 33.07 ভ্যারিয়েবল কস্টের দাম। থার্ড ইয়ারে হবে 6 মিলিয়ন, ওই আবার 33.07 ইনটু 1.05, 5% ইনফ্লেশন রেট দিলাম 34 সম্বন্ধে। স্যার সেকেন্ড ইয়ারে কি 331 আসে? ফার্স্ট ইয়ারে 31 টাকা 50 পয়সা আসে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে হবে 31.5 গুণ 1.05, 31 টাকা 50 পয়সা কিভাবে আসবে স্যার? হ্যাঁ স্যার 331 সেকেন্ড ইয়ারে। হ্যাঁ 331 আসবে, রাইট। 10 মিলিয়ন আরেকবার একটু বলবেন স্যার ক্যালকুলেশনটা ফার্স্ট থেকে? হ্যাঁ আমি আবার বলতেছি, কেমন? ভ্যারিয়েবল কস্টের আমার এখানে জিরো ইয়ারে প্রাইস দেওয়া আছে কত টাকা? 30 টাকা দেওয়া আছে, তাহলে ভ্যারিয়েবল কস্টের ইনফ্লেশন হবে 1.05 করে। 30 টাকা 1.05 কত? ফার্স্ট ইয়ার প্রাইস কত ভ্যারিয়েবল কস্টের? 30 ইনটু 1.05 কত হয়? 31.5। তাহলে 31 টাকা 50 পয়সা হচ্ছে কি আমার ইয়ার ওয়ান প্রাইস, ইয়ার ওয়ান ভ্যারিয়েবল, ইয়ার ওয়ান এর পার ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস না, মানে ভ্যারিয়েবল কস্ট, নট প্রাইস, কস্ট। ইয়েস।
শব্দ চয়নটা আমাদেরকে খুব ট্যাক্টফুলি দিতে হবে, কস্ট বলতে হবে এখানে। তাহলে সেকেন্ড ইয়ারে আরো 5% ইনক্রিজ হবে, মানে 31 টাকা 50 পয়সার উপরে আরো 5% ইনক্রিজ করেন, তাহলে 31 টাকা 50 ইন্টু 1.05 কত হবে? 33.07। আর এর পরের বছর কত হবে? আবার 1.05 গুণ করেন 34.72, মানে 35 ধরা যাবে। এইগুলা হচ্ছে কি আমার 3 বছরের হিসাবটা বের করলাম। এবার যে বছর যত মিলিয়ন করে আমার ডিমান্ড আছে, 5 মিলিয়ন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 10 মিলিয়ন, থার্ড ইয়ারে 6 মিলিয়ন, ওইগুলো দিয়ে গুণ করে আমার হিসাব চলে আসবে। থার্ড ইয়ারে কি 208 হবে? হ্যাঁ 208 হবে, ইয়েস ইউ আর রাইট, 208 হবে। তাহলে আমরা ভ্যারিয়েবল কস্ট হিসাব করব। এখানে যেটা আমরা যদি ভ্যারিয়েবল কস্টিং মেথড যদি করতে চাই, তাহলে সেলস এর উপরে 30% করলে তো হয়ে যাচ্ছে। হবে না, কারণ হবে না, কারণ জানেন সেলসটা ইনফ্লেশনটা ঠিক নাই স্যার। হ্যাঁ, ইনফ্লেশন রেটটা কিন্তু দুটো ডিফারেন্ট। সেলস এর মধ্যে সেলস এর ইনফ্লেশন 5% হার হয়েছে সেলস রেটটা। না স্যার, সেলস এ 4% আর ভেরিয়েবল কস্ট 4%। সেলস সরি হ্যাঁ, সেলস হচ্ছে 4% হার হয়েছে, কিন্তু ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কি 5% হার হয়েছে, 5% হার হয়েছে। সো দুটো ইনফ্লেশন দুই রকম, এই জন্য দুটো এফেক্ট দিব। এটা অঙ্ক করার সময় এটা একটা মিস্টেক করছে, এটা আমার কাছে শিওর আমি একদম, হ্যাঁ, কিন্তু আমরা আমাদের মতো যেভাবে বুঝছি সেভাবে করবো, ঠিক আছে কথাটা? স্যার T1 এ 158টা কিভাবে স্যার 31.5 পর্যন্ত বুঝছি স্যার, এরপরে 31.5 কে আপনি 5 মিলিয়ন দিয়ে গুণ করেন, 5 দিয়ে গুণ করেন 31.5 ইনটু 5 কত হয়? আচ্ছা বুঝতে পারছি, 158। দ্বিতীয় বছরে 33.07 গুণ 10 331 হয়। আর তৃতীয় বছরে 34.73 গুণ 6 তাহলে 208 হয়। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এটা আপনি হিসাব করে নেবেন আজকে অঙ্কগুলো করে। আমি তাহলে এখন শেষ করি। এখানে যেটা হচ্ছে যে তাহলে আমরা আপাতত এই চার্টটা যেটা আছে এটা দিয়ে অঙ্কটা শেষ করে যাচ্ছি। ধরলাম ভ্যারিয়েবল কস্টটা বের করে দিলাম, তারপর নেট ট্রেডিং ইনফ্লোসটা বের হবে, এখানে যা হবে তাই। তারপর ট্যাক্সেশন 30% ইন ইয়ার। ট্যাক্সেশনটা কি আসলো আমার? নেট ইনফ্লো যেটা আছে, নেট ইনফ্লো 30% হলে কত হয়? 109 টাকা ডিভাইডেড বাই অর্ধেক দিব এবছর, তাহলে কত দিব? 54 টাকা। বুঝছেন? 364 ইন্টু 30% ট্যাক্স রেট, 364 নেট ক্যাশ ফ্লো ইন্টু 30% ট্যাক্স রেট কত হয়? 109 টাকা ডিভাইডেড বাই এবছর দিব অর্ধেক, আগামী বছর দিব অর্ধেক, তাহলে T1 এ দিব 54 টাকা, T2 তে দিব 55 টাকা। আবার একই রকম T2 তে আমার ইনফ্লো হচ্ছে, নেট ইনফ্লো হচ্ছে, নেট ট্রেডিং ইনফ্লো হচ্ছে 757 টাকা, এটার উপর 30% ট্যাক্স দিতে হবে, তাহলে আমার যা হয় তার অর্ধেক দিব এবছর, মানে 757 টাকা ইনটু 30% যদি হয় আমার আসবে 227 টাকা ডিভাইডেড বাই 2 যদি দিই এবছর অর্ধেক দেওয়ার জন্য, তাহলে এবছর দিব 113 টাকা, পরের বছর দিব 170 টাকা। তাহলে এই বছর T2 তে আমার গত বছরের 55 টাকা, এবছরের 113 টাকা। আবার T3 তে এই কারেন্ট ইয়ারের আমার 71 টাকা এবং গত বছরে 114 টাকা। তাহলে আমি এইভাবে করে ট্যাক্স হিসাব করলাম। এখানে সেকেন্ড ইয়ার যেটা সেটা প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স এবং এটা হচ্ছে গিয়ে লেটেস্ট ইয়ারের ট্যাক্স, এভাবে করে আমি হিসাব করলাম। তো T4 টা একটা বাড়াই দিচ্ছি যে আমার 71 টাকা ট্যাক্স যেটা যাবে সেটা, আউটফ্লো অফ মানি। এবার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার 1000 টাকা T0 তে যাবে, এটা লিখে দিলাম। তবে স্ক্র্যাপ প্রসিডস, স্ক্র্যাপ তো আমি $200 পাবো, সেটা আমি ওই যে T3 থেকে পাইলাম স্ক্র্যাপ। তাহলে আমার ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কত? ট্যাক্স ডেপ্রিসিয়েশন কত টাকা? ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা হচ্ছে 1000 আপনার হিসাব করেন, আবার এখানে করা আছে হিসাবটা, এই 25% রিডিউসিং ব্যালেন্স। এই যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসাব করতে এখানে 1000 ইনটু 25% মানে 250, 250 এর 30% 75, 75 এর অর্ধেক দিছে এবছরে 37, সেকেন্ড ইয়ারে দিছে 38 গেল। আবার সেকেন্ড ইয়ারে 250 কে 1000 থেকে বিয়োগ করেন, তাহলে 750 এর উপরে 25% 188, 188 এর উপর 30% হলে 56, 56 এর অর্ধেক এই বছরে, বাকি অর্ধেক পরবর্তী বছরে। তারপরে আমার যা থাকবে 562 টাকা থাকবে রিডিউসিং ব্যালেন্স মেথডে, ওখান থেকে আমি 200 যে আমার আছে স্ক্র্যাপ ভ্যালু আছে 200 টাকা 200 বাদ দিলে আমার 362 টাকা, মানে 562 বিয়োগ 200, তাহলে 365 থাকে আমার
ট্যাক্স ডেপ্রিসিয়েশনের জন্য রিমেনিং, এইটার উপরে আমি আবার 30% ট্যাক্স দিলাম, করার পরে 109 টাকা আসলো, থার্ড ইয়ারে দিলাম 54, ফোর্থ ইয়ারে দিলাম দুই ভাগ করে দিলাম। সো আমার এখানে আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম ফার্স্ট ইয়ারে 37, সেকেন্ড ইয়ারে 68, এই যোগ করলাম আর কি 66, থার্ড ইয়ারে 82, fourth year 55. The disposal 200 million when the tax TWDX DV was 562, মানে ওই আপনারা যে কি বলে রিডিউসিং ব্যালেন্স মেথডের মধ্যে 562 থেকে 200 মিলিয়ন বাদ দিতে হবে, therefore the balancing amount is 362, মানে 562 মিলিয়ন বিয়োগ 200 মিলিয়ন 362 হচ্ছে আমার ট্যাক্স ডেপ্রিসিয়েশন রেট। আর ডিসকাউন্ট রেটটা কি হবে আবার আমাদের ডিসকাউন্ট রেট যেটা আছে লাস্ট ক্লাসে আমরা ট্যাক্স রেট লিখলাম আমরা, এবার নেট ক্যাশ ফ্লোটা বের করে ফেললাম আমরা। নেট ক্যাশ ফ্লো 1000 এখানে আউটফ্লো হলো ইয়ার 1 এ, ইয়ার 20 তে, T0 তে, আর T1 এ আমার যোগ করে নেট ক্যাশ ফ্লো 347 এর উপরে করে আমি প্রত্যেক বছর লিখলাম ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো 10%। 10% টা কিভাবে করছি আমি, ওই যে আমাদের 6.8% রিয়েল রেট দেওয়া আছে সেটাকে আমরা আবার কি করলাম, রিয়েল যেটা আমি মানিগুলোকে ইনফ্লেট করে ফেলছি ইনফ্লেশন এফেক্ট দিয়ে, সুতরাং আমার ডিসকাউন্ট রেটটাকে ইনফ্লেশন করা যাবে না, ডিসকাউন্ট রেটটা আমার অরিজিনাল রেটে রাখতে হবে। কিন্তু আমার প্রশ্ন দেওয়া আছে 6.8% যেটা, সেটা আমার কিন্তু ডিসকাউন্টেড রেটে দেওয়া আছে, মানে ওটাকে আমাকে আবার রিয়েল রেট থেকে মানি রেটে আনতে হবে। তাহলে আমি কি একটা ওই ফর্মুলা উল্টা করলে হচ্ছে 1 প্লাস মানি রেট সমান 1 প্লাস রিয়েল রেট ইন্টু 1 প্লাস ইনফ্লেশন, মানে 1068 ইন্টু 1.03 মানে 1.1, giving a money rate of 10%। ওই ইকুয়েশনটাকে জাস্ট উল্টাপাল্টা করে দিচ্ছে 1 প্লাস দিয়ে আপনি এই ইকুয়েশনে ফেললে এই 1.1 পাবেন। তাহলে 1.1 মানে হচ্ছে গিভিং এ মানি রেট, মানে আমার 10% মানি রেট। এই মানি রেটটা হিসেবে করে ফেললাম 6.8% যেটা দেওয়া ছিল প্রশ্নে রিয়েল রেট হিসেবে, সেটাকে আমরা আবার ডাইভার্ট কনভার্ট অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আবার মানি রেটে আনলাম। মানি রেটে কেন আনলাম, কারণ আমরা ইনফ্লেশন আমার ইনফ্লো আউটফ্লো মানি যেটা আছে সেটাকে আমরা অলরেডি স্পেসিফিক ইনফ্লেশন রেট দিয়ে আমরা ইনফ্লেটেড করছি, সুতরাং ডিসকাউন্ট রেটটাকে আমাকে মানি রেট দিয়ে করতে হবে। তো কিন্তু প্রশ্ন দেওয়া আছে 6.8%, এটা রিয়েল রেট অফ রিটার্ন দেওয়া আছে, সুতরাং রিয়েল রেট অফ রিটার্নকে আমরা আবার মানি রেট অফ রিটার্ন আনলাম 10% আনলাম। আনার পরে অ্যাজ ইউজুয়াল ডিসকাউন্ট ওই যে প্যানিটি টেবল প্রেজেন্ট ভ্যালু টেবল থেকে আমি ডিসকাউন্ট ফ্যাক্টর করে লিখলাম, লিখে আমরা প্রেজেন্ট ভ্যালু লিখলাম, নেট প্রেজেন্ট ভ্যালু 273 বের করলাম। বুঝছেন সবাই? স্যার ট্যাক্স এখানে 30%, এখানে স্যার আবার একটু বলবেন স্যার, একটু মানে বুঝতেছেন আর কি এখানে এই জায়গাতে। জি স্যার। হ্যাঁ, আপনি গুল করেন 364 হচ্ছে কি আমার তো নেট ফ্লো না, নেট ট্রেডিং প্লাস নেট ইনফ্লো, এটা 30%, 364 এর 30% কত? 54 না, মানে 364 এর 30% ট্যাক্স দিব, 364 এর 30% ট্যাক্স দিতে হবে আমাকে, কত হয়? কত হয়? 109 স্যার, 109 109.2। হ্যাঁ, তো প্রশ্ন বলা আছে যে আমার হাফ অফ দ্য ট্যাক্স উইল বি পেয়েবল দিস ইয়ার, দ্য ট্যাক্স ইয়ারে হাফ দিব, আর নেক্সট অফ দ্য তারপরে পরবর্তী ইয়ারে দিব হাফ। তাহলে 109 এর অর্ধেক কত? স্যার 54.5। হ্যাঁ, 54.5, তাহলে 54.5 এবছর, 54.5 তারপরে বছর, তাহলে 54.5 না দিয়ে এখানে 54 দিলাম, এখানে 55 দিলাম, এখানে পরবর্তী বছরে এখানে 54, এখানে 55। দেখেন এখানে ট্যাক্সের দুটো রেট আছে, কিন্তু একটা হচ্ছে প্রেজেন্ট এই কারেন্ট ইয়ারের অর্ধেকের জন্য দিলাম এখানে, আর আরটা সেকেন্ড লাইনে ওই এখানে কথাটা ইন ইয়ার লিখছে, কিন্তু আপনি ইন প্রিভিয়াস ইয়ার লিখতে পারেন। হ্যাঁ, ট্যাক্সেশন রেট 30% ইন ইয়ার বা ইন কারেন্ট ইয়ার লিখতে পারেন, আর ট্যাক্সেশন ইন প্রিভিয়াস ইয়ার লিখতে পারেন। এখানে ইন ইয়ারের মধ্যে কারেন্ট ঢুকাই দেন, এখানে ইন ইয়ারের মধ্যে প্রিভিয়াস ইয়ার ঢুকাই দেন, প্রিভিয়াস শব্দ ঢুকাই দেন, তাহলে আর কি হবে? তাহলে এভাবে করে আমরা হিসাব করলাম। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলুন। সেটা হচ্ছে স্যার আমরা ট্যাক্স রিলিফকে কেন ক্যাশ ইনফ্লো হিসেবে কাউন্ট করি? কারণ ওটা তো আমাদের ট্যাক্স পেমেন্ট থেকে আমি সেভ হব, আমার যা ট্যাক্স আসবে, আমি যে ট্যাক্স বেনিফিট যেটা পাবো, এটা ইনকাম ট্যাক্স রুলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম রুল করা আছে। ট্যাক্স আমি ইনভেস্টমেন্টের উপরে আমাকে কিছু ট্যাক্স বেনিফিট দেয়, মনে করেন ইনভেস্টমেন্ট করলাম, আমাকে কিছু ট্যাক্স বেনিফিট দিবে, বিভিন্নভাবে ট্যাক্স বেনিফিট দেয়। তো এটা সুতরাং আমি ট্যাক্স প্রদান করার থেকে বেঁচে গেল আমার ট্যাক্স সেভিংসটা আমার, আমি যেহেতু আমার ট্যাক্সটা যা দিব তার চেয়ে কমা দিব, কম খরচ হচ্ছে, সুতরাং আমি ট্যাক্স হিসেবে করছি আমার
1,01,09 বা 54 বা এরকম যা হোক, Recording এর থেকে আমি stopped. কম দিতে পারবো। ওই যেটা কম দিব সেটা হিসাব করলাম এখানে। জি স্যার বুঝছি। তাহলে ঠিক আছে, এটা আমি ক্লোজ করতে পারি? জি স্যার। আর আগামী দিন দরকার হলে স্যার আমরা আরেকবার এটা আলোচনা করে তারপরে পরে শুরু করব। আপনারা এটা হাতে কলমে যদি আজকে যদি না করেন তাহলে কিন্তু মনে থাকবেন না ভাই, প্লিজ। হ্যাঁ, এত কষ্ট করতেছেন আমার সঙ্গে থাকে, আপনারা একটা হাতে কলমে আজকে এটা অবশ্যই করবেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আমাদের কিন্তু মোটামুটি এই ক্যাপিটাল বাজেট নিয়ে আমাদের ঝামেলাগুলো প্রায় শেষ, আর কিছু দুই একটা আছে, ওগুলো আমি আগামী ক্লাসে করাইয়া নেক্সট চ্যাপ্টারে অবশ্যই যেতে হবে আমাদের আগামী ক্লাসে। সো নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন থাকবেন যে আমাদের যেন মানে পিছের দিকে তাকাতে না, আমরা যেন সামনের দিকে তাকাতে পারি। হ্যাঁ, এবং এটা খুব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে নেক্সট ক্লাসে আমাদের ওই যে ক্যাপিটাল রেশনিং নিয়ে কিছু প্রশ্ন আছে, দুজনটা আরো আছে, ওগুলো করা দিয়ে আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারে, ইনশাআল্লাহ চ্যাপ্টার 14 চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লোজ করতেছি। সবাই ভালো থাকেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন, দোয়া করি সবার জন্য। আপনারা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।